আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস এর যে পরিসংখ্যান বিষয় সেটা ৫ নাম্বার ক্লাস করব। তো ক্লাসের টপিকটা আমাদের আহ, জানার আগে আমরা হচ্ছে দুইটা ঘটনা দেখি। খুব মজার দুইটা ঘটনা, মজার ঠিক না, একটা মজার আর একটা একটু জ্ঞানগর্ভ, এরকম দুটা ঘটনা। আচ্ছা, তো আমরা সবাই চিনি এমন একটা মানুষের নাম কি? পরিমণির জীবন নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা টপিকে যাব। পরিমণিকে আমরা সবাই জানি, অনেকে তার ফ্যান, সুন্দরী নায়িকা। তো পরিমণির যদি আমরা টোটাল ক্যারিয়ারটা দেখি, ক্যারিয়ারের কি অবস্থা? পরিমণি প্রথম আসলেন কবে? অনেক দিন আগেই, ছোটই ছিলাম তখন, মানে ছোট মানে এত ছোট না, হয়তো ভার্সিটিতে পড়ি বা কলেজে পড়ি। তো পরিমণির প্রথম আসার পরে তো ওরকম খুব একটা নাম ডাক নাই। তো আস্তে আস্তে তার কি হলো যে মুভি পাওয়া শুরু করলো। স্বপ্নজাল নামে একটা মুভি ছিল, আপনারা দেখছেন কিনা? আমারও দেখা হয় নাই, তবে ওটা হচ্ছে পরিমণির একটা আহ, বেশ ভালো মুভি, মানে যতটুক রিভিউ ক্রিটিক বা সব কিছু মিলে। তারপর আরও অনেক মুভি যেটা আস্তে আস্তে তাকে জনপ্রিয় করে তোলে। আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়তে থাকে, একদম গ্রামের একটা মেয়ে থেকে তার যে উত্থান, এটাও কিন্তু একটা বিস্ময় ছিল। এরপর উঠতে উঠতে কি হলো, তার জীবনে একটা অন্ধকার অধ্যায়ও তো আমরা জানি আছে, যে মাদক, তারপরে হচ্ছে মামলা, বিভিন্ন রকম ইয়েতে ফেসে গেল সে। ফেসে গেল বা যাই হোক, সে ওই পথে গেল, সবাই আমরা এগুলো সব জানি। আস্তে আস্তে তারপর আস্তে আস্তে তলানির দিকে, মানে জনপ্রিয়তা ছিল, জনপ্রিয়তা প্লাস আকাশচুম্বী একটা অবস্থার থেকে সে আস্তে আস্তে তার কি অবস্থা হলো, তার হচ্ছে একটা পতন ঘটে গেল। আর তারপরে মানে তখন আমরা হচ্ছে পরিমণিকে দেখতাম, দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা অকারেন্সের কারণে সে নিউজে আসে। আগে হয়তো একটা মুভির কারণে আসতো পেপারে, আর এখন আমরা নেগেটিভ মার্কেটিং, না নেগেটিভ মার্কেটিং না, মানে নেগেটিভ নিউজের কারণে আমরা পেপারে তাকে দেখতাম। এরপরে আস্তে আস্তে কোভিড-19 বা এই সময়ের দিকের কাহিনী, দেন আস্তে আস্তে সে হারায় গেল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে কিন্তু যে পরিমণি আবার নতুন করে মুভিতে ফিরবে। মানে ফিরছেও কিনা মানে আমি তো মুভি এত বেশি দেখা হয় না, বাংলা মুভি তো আরও দেখা হয় না। তো যেটাই হোক, এই যে ৩-৪ বছর আগে যে অন্ধকার, সেখান থেকে কিন্তু পরিমণি একটা মনে হচ্ছে যে কামব্যাক করছে। তো এটা ভালো, বাংলা মুভির জন্য এটা ভালো। একজন নন্দিত নায়িকা, নিন্দিত নায়িকা যদি আবার সঠিক পথে এসে কয়েকটা হিট মুভি উপহার দেয় তো খারাপ না। আচ্ছা, তো এটা একটা যে মজার কাহিনী বললাম, মজার ঠিক না, মানে একটা মানুষের জীবনী। পরিমণি পিক করলাম, যে পরিমণিকে আমরা সবাই চিনি। আর অনেকেই আছে এখানে, আপনাদের যারা এখন ক্লাস করতেছেন তাদের অনেকেই কিন্তু ফ্যান আছে। তো পরিমণিদের শুরু করলে তারা অবশ্যই খুশি হয়েছেন আশা করি। আচ্ছা, এরপর একটা জ্ঞানগর্ভ একটা আলোচনা করি, যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। দেখেন আমাদের এই যে 1971-এ আমাদের যে ধ্বংসস্তূপ থেকে আমাদের দেশটা যে এখন এই পর্যায়ে আসছে, গার্মেন্টস শিল্প হচ্ছে সেখানে একটা প্রিডোমিনেন্ট ভূমিকা রাখছে। মানে এটাই কিন্তু আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের কিন্তু হাতিয়ার, এই যে গার্মেন্টস শিল্প। তো এই গার্মেন্টস শিল্পটা আসলে কি বাংলাদেশের মানে একটা, এই যে হেনরি কিসিঞ্জারের কথাটা তো আপনারা জানেন, যে বটমলেস বাস্কেট বলা হতো, বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলা হতো। সেই বটমলেস বাস্কেট থেকে এখন আমরা একটা টার্ম আছে সুন্দর, মিরাকেল অফ মেঘনা। মানে আমি হচ্ছে 41তম বিসিএস এর লিখিততে এটা লিখছিলাম, ফ্রম বটমলেস বাস্কেট টু মিরাকল অফ মেঘনা। মানে মেঘনার একটা বিস্ময়, মানে মেঘনার তীরবর্তী জায়গাটাকে বঙ্গভূমি বলে ওটাকে বিস্ময় বলা হয়েছে। মানে কে যেন এটা মানে বলছিল পেপারে, এটা দেখার পরে ভাল লাগছিল, আমি হচ্ছে ওইটা মিলায়ে পড়তাম অলওয়েজ, যখনই আমি বাংলাদেশের কোনো রচনা পাইতাম এই ফ্রেজটা ইউজ করতাম, যে ফ্রম বটমলেস বাস্কেট টু মিরাকল অফ মেঘনা, এরকম আর কি লিখতাম। তো এটা মনে পড়ে গেল। তো এই বটমলেস বাস্কেট থেকে যে এই যে অব্যাহত যে উন্নতির দিকে ধাবিত হয়, এখানে গার্মেন্টস শিল্পের কিন্তু একটা বড় অবদান আছে। তা গার্মেন্টস শিল্পটা আহ, এটা আমরা কি দেখি, যে শুরুতে গার্মেন্টস শিল্পের ইতিহাসগুলো আমরা আমরা যদি দেখি, শুরুতে কিন্তু ছোট আকারে এটা শুরু হয়, বেশ ছোট আকারে গার্মেন্টস শিল্প শুরু হয়। আস্তে আস্তে আমরা বিদেশে রপ্তানি পর্যায়ে যাওয়া, রপ্তানিতে আমরা দ্বিতীয় স্থান অধিকার করা, এটা কিন্তু একটা গ্র্যাজুয়ালি আমাদের এই স্থানটা অর্জন করতে হয়েছে। আমাদের এর পেছনে অনেক কিছু কারণ আছে। আহ,
একটা অবশ্যই চিপ লেবার কস্ট, এটা কিন্তু একটা বড় কারণ। জনসংখ্যার আধিক্য, দেখেন জনসংখ্যার আধিক্য না থাকলে কিন্তু এত বেকারত্ব তৈরি হতো না, আর বেকারত্ব তৈরি না হলে কিন্তু চিপ লেবার পাওয়া যায় না। এটা কিন্তু চিপ লেবার পাওয়ার একটা শর্ত, যে বেকারত্ব থাকতে হবে। আপনি যদি কানাডাতে যান, ওখানে কিন্তু ওরা ওই এত জীবনেও চিপ লেবার পাবে না, কেন? তো লোকই নাই। ওরা হচ্ছে যে কয়জন লোক আছে তাদের চাকরি, মানে চাকরির সংকট, ওরা লোককে ডাকবে এরকম একটা অবস্থা, যে আমাদের অনেক বেতনের চাকরি কিন্তু লোক পাচ্ছে না, বিদেশ থেকে লোক হায়ার করতেছে বা এরকম। তো যাই হোক, আমাদের এই যে গ্র্যাজুয়ালি গার্মেন্টস শিল্পের যে উন্নতি, এটা কিন্তু একটা বিস্ময়। আমরা দ্বিতীয় স্থান অধিকার করা ওয়ার্ল্ডে। অ্যান্ড এরপরে কিন্তু গার্মেন্টস শিল্পের এই উত্থানে আমাদের একটা ধাক্কা লাগে কখন জানেন? এই যে যখন কোভিড-19 আসে। কোভিড-19-এর সময় কিন্তু অনেক অর্ডার আমাদের ফিরিয়ে দেওয়া হয়। এটা স্বাভাবিক, বিশ্বের যে পরিস্থিতি তখন যা ছিল সেটাও কিন্তু একটা কারণ ছিল। তারপরে কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াই, এটা ঘুরে দাঁড়াই। আর এটার মাধ্যমে আমার হচ্ছে 2টা গল্প শেষ হলো। এখন এই যে 2টা গল্প যে বললাম, মূলত এই 2টা গল্প দিয়ে আমার আজকের এই ক্লাসের প্রথম টপিকটা অনেকখানি কাভার হয়ে গেছে। কিন্তু অনেকখানি মানে বেসিক যে ডেফিনেশন, বৈশিষ্ট্য, সব কিছু কাভার এই 2টা টপিক দিয়ে করা যায়। দেখি কিভাবে করা যায়। তো আজকের টপিকের নাম, আজকের টপিকগুলো এটা। আমাদের আজকে প্রথম যে টপিকটা আমরা পড়ব, টাইম সিরিজ। বাংলায় এটাকে বলে কালীন সারণী। হ্যাঁ, কালীন সারণী মানে কাল মানে সময়, সময় থেকে কালীন সারণী আসছে। আমাদের মনে আছে ফিজিক্স একটা টার্ম ছিল কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়নের কথা কেউ মনে পড়ছে? যারা পরিসংখ্যানে আছেন কিন্তু প্যাশন ছিল একসময় ফিজিক্স পড়া, তারা কিন্তু এই কাল দীর্ঘায়ন এই কথাটা চেনার কথা। কাল দীর্ঘায়ন কাকে বলে? আচ্ছা, তো এই কালীন সারণীতে আমরা মূলত যে জিনিসটা আলোচনা করি, লং টাইম ধরে কোনো একটা ডাটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। মানে অনেকগুলো ডাটা পয়েন্ট থাকে, এটা লং টাইম ধরে কেমন আচরণ করতেছে সেটা আমরা আলোচনা করি টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে। টাইম সিরিজ অ্যানালাইসিস। তো প্রথমে টাইম সিরিজ পড়ব, এরপরে আমরা আরেকটা খুবই মজার টপিক পড়ব, সেটা হচ্ছে স্যাম্পলিং। এটা পরিসংখ্যানের একটা ভিত্তি। স্যাম্পলিংটা হচ্ছে মানে যেই লোক পরিসংখ্যানের সরে অসরেও জানে, সেও স্যাম্পলিং শব্দটা জানে। এরকমভাবে সে কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপরে হচ্ছে মেজারমেন্ট অফ ডিসপারশন, এরকম যে মিন মিডিয়ান মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি যে অংশ, ওইগুলা যেরকম বেসিক একটা আইডিয়া, স্যাম্পলিং ওরকম আরেকটা বেসিক আইডিয়া। টাইম সিরিজটা কিন্তু অত বেসিক না, এটা একটু হাই লেভেলের আইডিয়া। তো টাইম সিরিজটা হয়তো ওরা জানবে না, যারা পরিসংখ্যানের শুধু সরেয়া জানে তারা কিন্তু টাইম সিরিজ হয়তো শোনে নাই, কিন্তু স্যাম্পলিং সবাই শুনছে। স্যাম্পলিং মানে কি? স্যাম্পলিং মানে হচ্ছে নমুনায়ন। হ্যাঁ, নমুনায়ন। তো যারা বাংলা আছেন তারাও ওই যে এই বিষয়টা একটু মিলিয়ে নেবেন, যে নমুনায়ন চ্যাপ্টার থেকে এটা পড়লেই হবে, আর কালীন সারণী থেকে আমরা ওটা পড়ব। তো প্রথমে টাইম সিরিজ অ্যানালাইসিস, এটা একটু আলোচনা করি। দেখেন যে আমি এই যে গল্প বললাম একটা, টাইম সিরিজ একটা ডেফিনেশন, এখানে বুকিশ একটা ডেফিনেশন দেওয়া, বাট ইম্পর্টেন্ট, ডেফিনেশন থেকেও কোশ্চেন হতে পারে। দেখেন আমরা এর আগের 2টা ক্লাসেও কিন্তু দেখছি যে ডেফিনেশন থেকে কিভাবে কোশ্চেন হতে পারে। আপনাদের পরীক্ষাগুলোতেও কিন্তু কমপ্লেক্স বিভিন্ন কোশ্চেন দেওয়া হয়। একটা বিষয় খেয়াল রাখবেন যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। এখানে পরীক্ষা যখন দিচ্ছেন 30টা প্রশ্ন যখন হবে, আপনি ধরে রাখবেন 20টা প্রশ্ন পারবেন, 10টা পারবেন না। কিন্তু মেন পরীক্ষায় কিন্তু প্রিপারেশনটা খুবই স্ট্রং হবে। কিন্তু এখানে যদি এরকম হয়, লেকচারে যা পড়াচ্ছি এখান থেকে জাস্ট সব 30টা হুবহু এরকম 30-এ 30 পাচ্ছেন, কনফিডেন্স বাড়বে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনি গুলি খেয়ে ওখানে শহীদ হয়ে যাবেন। কিন্তু যদি আপনি এইখানে বেশি ঘাম ঝরান, মানে আমি যেটা পড়াচ্ছি ওইটা পড়তেছেন, ওইটার সাথে রিলেটেড আরেকটু হায়ার অর্ডার নিজের দায়িত্বে, বা আমি যে বইগুলো লিখছি ওই বইগুলো আজকে আবার লিখে দিব, যারা মিস করছেন তারা একটু আবার লিখে দিচ্ছি, ওই বইগুলো আরেকটু ডিটেইলস পড়বেন। তো তখন দেখবেন যে ডিটেইলস পড়লে আরেকটু জ্ঞান আপনার হবে। মানে আমি এখানে সংক্ষিপ্ত সময়ে যেটা আলোচনা করতেছি সেটা কিন্তু মোটামুটি একটা ভালো বিষয় কাভার করতেছে, কিন্তু
একটা লিমিটেশন তো থাকবে যে এখানে সব কিছু কভার করা হবে না, এই জন্য বই থেকেও পড়তে হবে, প্লাস আমি কোশ্চেনগুলো দিচ্ছি ওইটা হয়তো পারবেন না, কিন্তু ওটার ব্যাখ্যা থেকে পড়ে নেবেন ওইটা। তো কম্বিনেশন করবেন এই আমার ক্লাস, লেকচার শিট, প্রশ্নের ব্যাখ্যা, প্রশ্ন, আর যে বইগুলো দিচ্ছে ওইগুলো যদি একটু পড়েন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আপনি ছাড়া। মানে আপনি যদি চান, আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ সফল হবেন। তো আমরা দেখছি ডেফিনেশন থেকেও বিভিন্ন কোশ্চেন হয়। ডেফিনেশনে যাব, ডেফিনেশনে আচ্ছা ওই দুইটা গল্পের কথা কিন্তু মাথায় রাখবেন, এই টোটাল ক্লাস ধরে এই দুইটা গল্প একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে কালীন সারণী আমরা জানছি, খুব সহজের গ্রাফ দিয়ে ব্যাখ্যা করা যায় যে 1900, এই যে পরিমণির কথা বললাম না, পরিমণি কত সালে আসলো প্রথম, ওইটা যাই হোক, ধরেন একটা টাইম পিরিয়ড, আগেরটা চলে আসছে, এটা ধরেন যে 0, 1, 2, 3, 5, 7 প্রায় 12 ইয়ার্স ধরি, তার ক্যারিয়ার 12 বছরের, দেখা যাচ্ছে তার ক্যারিয়ার হচ্ছে 12 বছর ধরি। তো ক্যারিয়ারের প্রথমে কি ছিল, তার একটা স্থিমিত গতি, এরকমভাবে তার ক্যারিয়ারটা উন্নতি হয়েছে। তারপরে দেখেন ক্যারিয়ারটা কিন্তু বেড়ে গেছে, অনেক পিক করে গেছে, একটা হাই লেভেলে চলে আসছে। দেন হঠাৎ করে তার ক্যারিয়ারটা কিন্তু এরকম ডাউন হয়ে গেল, ক্যারিয়ারটা ডাউন হয়ে একদম তলানিতে পারলে মনে হয় একদম নিচে চলে যায়। দেন তারপরে কিন্তু আবার সে একটু ঘোরা দাঁড়ানোর ট্রাই করতেছে। তাহলে এই যে লং টাইম ধরে দেখেন পরিমণির ক্যারিয়ারের একটা গ্রাফ আমরা এঁকে ফেললাম। তো এই যে লং টাইম ধরে তার ক্যারিয়ারের যে আমরা অ্যানালাইসিসটা করলাম, অনেক টাইম ধরে যে করলাম, অ্যাকচুয়ালি বেসিক মানে খুব সহজভাবে বলতে গেলে এটাই টাইম সিরিজ অ্যানালাইসিস। এখান থেকে আমরা তার ক্যারিয়ারের একটা ট্রেন্ড পাবো। ট্রেন্ড অলওয়েজ লিনিয়ার লাইনই হবে তা না, আমরা রাফলি এরকম একটা বলতে পারি যে এরকম একটা ট্রেন্ডটা এরকম নাও হতে পারে। আমাদের এটা তো অ্যাকচুয়ালি ফরকাস্টিং বা প্রেডিকশন, টাইম সিরিজ তো একটা প্রেডিকশন দেয়, আর প্রেডিকশন তো কোনোদিন মানুষের প্রেডিকশন তার সত্যি 100% হতে পারে না। আমরা জাস্ট অ্যানালাইসিস করে একটা লাইন ড্র করি বা একটা কার্ভিক্যাল লাইন ড্র করি, ওই যে টোটাল ডাটা পয়েন্ট একটা নির্দিষ্ট সময় ব্যাপী, একটা অনেক বছর ব্যাপী ডাটা পয়েন্ট নিয়ে আমরা যে এটা প্রেডিকশনটা করি, ওইটা আসলে টাইম সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজের ভিতরে তার মানে আমরা বুঝতেছি যে লং টাইম ধরে একটা বিষয় থাকে, সেই লং টাইমের ভিতরে আরও অনেক বিষয় থাকে, আমরা আস্তে আস্তে দেখব। তাহলে আমরা সহজে যদি বলি যে পরিমণি হচ্ছে, পরিমণি না, টাইম সিরিজ হচ্ছে কালেক্টেড অর রেকর্ডেড অ্যাট সাকসেসিভ পয়েন্টস। ফর এক্সাম্পল ডেইলি টেম্পারেচার, মান্থলি সেলস, রেকর্ডেড অ্যাট সাকসেসিভ পয়েন্টস কেন বললাম, মানে একটা সময়ের পর আরেকটা সময় এরকমভাবে অনেক সাকসেসিভ, মানে পর অনেক সময় ধরে, ওটাকে সাকসেসিভ বলা হয়। সাকসেসিভ মানে হচ্ছে ক্রমিক, হ্যাঁ, একটার পরে একটা এরকম টাইম। মানে একটা ডাটা আপনি নিলেন 1901 সালে, আর একটা 1970-এ, আবার একটা 1971, 72, 73, ওইটা কিন্তু ভালো অ্যানালাইসিস দেবে না, কারণ সেক্ষেত্রে তো ক্রমিক নাই, 1910-এ কী হইলো, 20-এ কী হইলো, তাই না? তো এটা হচ্ছে সাকসেসিভ, সেটা হতে হবে যে ডেইলি টেম্পারেচার আমরা যদি রেকর্ড করি যে একটা দেশে বছরব্যাপী কত টেম্পারেচার হচ্ছে, ওটা দিয়ে আমরা পরবর্তী বছরের টেম্পারেচার প্রেডিক্ট করতে পারি, ফরকাস্ট করতে পারি। একটা প্রোডাক্টের সেল হচ্ছে এই বছর বা 5 বছর ধরে এইভাবে, সেই সেল থেকে আমরা পরবর্তী 5 বছরের সেল প্রেডিক্ট করতে পারি, সেই অনুসারে টার্গেট সেট করতে পারি। এইগুলাই হচ্ছে টাইম সিরিজ। আচ্ছা, তো এনাফ এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে আশা করি। আমরা এখন আরেকটা বিষয়ে যাই। সংজ্ঞায় আসার আগে আমরা কয়েকটা গ্রাফ দেখি, হ্যাঁ। আচ্ছা, তো আবার পরিমণিতে ফিরলে অনেকেরই ভালো হবে। দেখেন এই যে এইটা দেখেন পরিমণির ক্যারিয়ার গ্রাফ যেটা ছিল, সেইখানে একটা অংশ কি এরকম ছিল না যে সে গ্র্যাজুয়ালি আপওয়ার্ডে যাচ্ছে। তাহলে পরিমণির টোটাল ক্যারিয়ারটা যদি আমরা চিন্তা করি, বা ওইদিকে গার্মেন্টস শিল্পের টোটাল অবস্থা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ওভারঅল বিভিন্ন সময় সে উন্নতি অবনতি করবে, কিন্তু আমরা যদি গ্রাফ ড্র করি রাফলি এরকম পাবো যে সে কোনো সময় একটু আপ করছে, একটু ডাউন হয়ে এরকম আপ করছে, বা এরকম একটা ফিগার আমরা তার কেরিয়ার বা হচ্ছে গার্মেন্টস শিল্প বা বিভিন্ন ক্ষেত্রে ড্র করতে পারি।
এই যে একটা ফিগার আমরা ড্র করি একটা ডাটার আচরণ দেখে লং টাইমের জন্য, সেটাকে বলে ট্রেন্ড বা সেকুলার ট্রেন্ড। মানে টাইম সিরিজের একটা কম্পোনেন্ট হচ্ছে সেকুলার ট্রেন্ড বা ট্রেন্ড। আচ্ছা, ট্রেন্ড বাংলায় প্রবণতা সম্ভবত বলে, এটা প্রবণতা মানে ডাটাটা প্রবণ, এটা কি ঊর্ধ্বগামী হচ্ছে নাকি নিম্নগামী হচ্ছে, এরকম যে প্রবণতা শো করে ওটাকে বলা হচ্ছে ট্রেন্ড। তার মানে কি টাইম সিরিজ ডাটার একটা অংশ হচ্ছে ট্রেন্ড বা সেকুলার ট্রেন্ড। হ্যাঁ, সেকুলার, এটা কিন্তু এমন না যে ওই যে সে ধর্মনিরপেক্ষ ওই জন্য সেকুলার, আসলে তা না, এটা এমনিতে এটার নাম সেকুলার ট্রেন্ড দিছে। আর এই ট্রেন্ড, ওই যে আমরা বলি না যে এখন ট্রেন্ড কি, মার্কেটে ট্রেন্ড কি, এখন ফ্যাশনের ট্রেন্ড কি, তার মানে কি সে হচ্ছে অ্যানালাইসিস করে এখন কোনটা বেশি চলতেছে, তো ওইটা তাহলে ওই ডাটার ক্ষেত্রে বা পরিমণির ক্যারিয়ারের ক্ষেত্রে এটা বেশি চলে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এটা তো লং টাইম ধরে চলমান একটা বিষয়, কিন্তু পরিমণির ক্যারিয়ার কি জাস্ট এই গ্রাফ দিয়েই টোটাল ব্যাখ্যা করা যায়? আসলে কিন্তু যায় না। কেন যায় না? আমি বলছি না পরিমণির ক্যারিয়ারে তার হচ্ছে একবার আপ হয়েছে, একবার ডাউন হয়েছে, আবার আপ ডাউন, এরকম বিভিন্ন বিষয় কিন্তু চলছে। তো ওই যে বিভিন্ন বিষয় চলা, ক্যারিয়ারে একটা মোটামুটি একটা টাইম ধরে আপে গেল, তারপর আবার ডাউনে চলে আসে, আবার যে আপ হওয়া, এই যে বিষয়গুলা এটাও কিন্তু টাইম সিরিজের ভিতরে অন্তর্ভুক্ত। মানে টাইম সিরিজ এটা নিয়েও কাজ করে। ওই যে অংশটা আমরা এই সাইকেল দিয়ে এটা বুঝতে পারি, চক্র। সাইকেল মানে হচ্ছে একটা চক্র। তার মানে পরিমণের ক্ষেত্রে যদি বলি আপে গেল, ডাউনে গেল, আবার আপের দিকে একটু যাচ্ছে, বা এটা পরিমণের গ্রাফ না, মানে জাস্ট একটু বলার জন্য বলা আমাদের। এই যে এরকম একটা গ্রাফ, একটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে যে একটা সে উপরের দিকে যাচ্ছে, একটা বুম পিরিয়ড থাকে, তারপর রেসিশন আসে, তারপর হচ্ছে ডেক্লাইন হয়, সরি ডেক্লাইনের পরে রেসিশন আছে, সামনে আমরা এগুলো দেখব। তারপরে আবার সে হচ্ছে আগের জায়গায় চলে আসে, আবার সে বুস্ট করে। তো ওই বিষয়গুলা কিন্তু যেমন গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য, তেমন একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, মানুষের জীবনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয়। তো এই যে সাইকেলটা, এটা কিন্তু টাইম সিরিজ ডাটার একটা কম্পোনেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন যে ঈদ যখন আসে, ঈদের সময় বা পূজা বা কোনো একটা উৎসবের সময় আমাদের ছবি মুক্তি বাড়ে না? কোনো একটা উৎসব, তো উৎসবের সময় আমাদের দেখি যে ঈদের সময় ছবি বৃদ্ধি হয়, বেশি ছবি মানুষ হচ্ছে দেখতে যায়। তো ওই যে বিষয়টা যে একটা অভিনেত্রীর ক্যারিয়ারে কিন্তু এই যে ঈদ পূজা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ওই সময় তার হচ্ছে কদর বেশি থাকে, ওই সময় হলে বেশি যাবে, তাকে পরিচালকরা তাকে বেশি পাত্তা দিবে ওই সময়। মানে ওই 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 বিষয়টাই কিন্তু সিজনাল এফেক্ট বলা হয়। অর্থাৎ কেরিয়ারে এরকম শর্ট টাইম থাকবে কিছু, যে ওই সময় তার হচ্ছে আপলিফটমেন্ট হবে, মানে চূড়ায় যাবে বেশি। আবার অন্য কোনো বিভিন্ন সময় থাকবে, ধরেন যে যে সময় মানুষ মুভি দেখে না, এটা সহজভাবে আরেকটা বুঝতে পারেন যে বই মেলার সময় বই বিক্রি কিন্তু বেশি হয়, তারপরে মার্চ মাসে কিন্তু বই বিক্রি ডাউন হয়ে যায়, আবার ফেব্রুয়ারিতে আসলে আবার বই বিক্রি অনেক বাড়ে, আবার মার্চ মাসে ডাউন হয়ে যায়। তো ওই রকম যে বিষয়গুলা টাইম সিরিজের ভিতরে কিন্তু ওই জিনিসটাও আনা হয়, ওইটাকে বলা হয় সিজনাল, ঋতুভিত্তিক যে প্রভাব। মানে টাইম সিরিজ ডাটার ভিতরে এরকম কিছু বিষয় থাকবে যেটা কিনা ওই ডাটাটা হঠাৎ করে আমরা চলতেছে চলতেছে হুট করে বেড়ে গেল, ওই বেড়ে যাওয়াটা সিজনাল এফেক্টের কারণে হতে পারে, যে ওই সময় বাড়ারই কথা। বড়দিনে এই যে বড়দিনে হচ্ছে পোশাক বিক্রি বেশি হওয়ারই কথা, বড়দিনের আগে দেখা গেল একটা দোকানে আপনি হচ্ছে ডিসেম্বর মাসে সেল অনেক বেড়ে গেছে, আপনি নতুন ম্যানেজার দোকানে দিয়েছেন নভেম্বরে, আপনি প্রেডিক্ট করলেন যে ওই ম্যানেজার আসলো ডিসেম্বরে সেল তো অনেক বেড়ে গেল আমেরিকাতে, আসলে কিন্তু তা হয় নাই, সেলটা বাড়ছে হচ্ছে সিজনাল এফেক্টের কারণে, বড়দিন আছে তাই। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য এই যে ম্যানেজার যদি বুঝতে পারে যে ওই যে ওই লোকটাকে যে নিয়োগ দিল তার কারণে আসলে সেল বাড়ে না, এটা সিজনাল ভাবে সেল বাড়ারই কথা, তাহলে কিন্তু তখন সে এক্স্যাক্টলি অবস্থাটা বুঝতে পারবে যে সেল আরো বেশি বাড়ার কথা ছিল, অত বাড়ে নাই, তাহলে আমাদের ম্যানেজার হচ্ছে আরেকটু ভালো কাজ করতে পারতো। তো এই জন্য ফরকাস্টিংয়ে এরকম অনেক বিষয় খেয়াল রাখতে হয়। ব্যবসা উন্নতি হচ্ছে দেখেই যে ব্যবসা আপওয়ার্ড ট্রেন্ডে আছে তা না, এমন হতে পারে সিজনাল এফেক্টের কারণে ব্যবসার উন্নতি হচ্ছে, এমনও হতে পারে যে সাইকেলটা আপ, তখন এই জন্য উন্নতি হচ্ছে। আবার ব্যবসা ফল করা মানে যেটা ব্যবসার একদম ধস নেমে যাওয়া, ট্রেন্ড নিচে আসা, তাও না হতে পারে, ওইটা কিন্তু হুট করে
সিজনাল এফেক্টের কারণে মার্চ মাসে কোনো প্রকাশক আশা করেন না যে তার বই বিক্রি ফেব্রুয়ারির চেয়ে বেশি হবে, ঠিক আছে? ঈদের পরের দিন কেউ আশা করে না তার দোকানে ঈদের আগের দিনের চেয়ে লোক বেশি আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে সিজনাল এফেক্ট। আর আরেকটা বিষয় আছে র্যান্ডম এফেক্ট। এই যে এইটা হুট করে দেশে যুদ্ধ লাগলো ফেব্রুয়ারি মাসে বই বিক্রি হওয়ার কথা বেশি, যুদ্ধ লাগলে বই কিনতে কে যাবে? তো ওই রকম র্যান্ডম কিছু ব্যাপার থাকে যেটা কিনা টাইম সিরিজকে প্রভাবিত করতে পারে। মানে একটা গ্রাফ হুট করে দেখা যাচ্ছে এরকম হইতে হইতে এরকম নেমে আসলো, কেন হইলো? যে ওই সময় যুদ্ধ লাগছে, এই যে কোভিড-19 বা রাশিয়া ইউক্রেন ওয়ার। তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের হাতে থাকে না, হচ্ছে র্যান্ডম, দৈব যে বিষয়। র্যান্ডমের বাংলা হচ্ছে দৈব, দৈব। তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে টাইম সিরিজের একটা ডাটার ভিতরে এই বিষয়গুলো আমরা আলোচনা করা হয়, এই জন্য বলা হয় টাইম সিরিজ কম্পোনেন্ট এইগুলাকে। আচ্ছা, আমরা যখন কম্পোনেন্টগুলো একটু বর্ণনা ইতিমধ্যে বলা হয়েছে, আর একটু দেখি। দেখেন যে প্রথমে বলে আসছে সেকুলার ট্রেন্ড। হ্যাঁ, সেকুলার ট্রেন্ড যেটা, সেটা কি? যে লং টার্ম মুভমেন্ট ওভার এ লং পিরিয়ড, অনেক লম্বা সময় ধরে একটা চলমান যে প্রক্রিয়াটা, যে গ্র্যাজুয়াল রাইজ ইন পপুলেশন, গ্র্যাজুয়াল রাইজ ইন পপুলেশন। মানে আপনি 1 বছরের পপুলেশনের বৃদ্ধি দেখে কিন্তু ট্রেন্ড প্রেডিক্ট করতে পারবেন না যে আগামী 5 বছরের দেশের জনসংখ্যা কত হবে। আপনার 50 বছরের একটা টাইম সিরিজ ডেটা অ্যানালাইসিস করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আগামী 5 বছরে দেশের জনসংখ্যা কত হতে পারে, কত বেকারত্ব হতে পারে, কত আমাদের পলিসিতে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। এটা কিন্তু এই যে টাইম সিরিজ ডাটা থেকে দেখা যায়, এবং এটাকেই সেকুলার ট্রেন্ড। ওই যে পরিমণের এটা লং টাইম ধরে চিত্র আমরা দেখছি, চিত্র মানে তার ক্যারিয়ারের চিত্র। আচ্ছা, সিজনাল ভেরিয়েশনটা কি? ওই যে আমরা বলে আসছি যে বড়দিনের আগে বা ফেব্রুয়ারি মাসে বই বিক্রি বেশি হবে, বড়দিনের আগে হচ্ছে পোশাক বিক্রি, বা হ্যালোউইনের আগে বিভিন্ন রকম যে মুখোশগুলো এটার বিক্রি বেশি হবে, ঈদের আগে টুপি, আতর এগুলা বিক্রি বেশি হবে, পাঞ্জাবি বিক্রি বেশি হবে, এরকমভাবে শীতকালে বিবাহ বেশি হবে। এটাও কিন্তু একটা সিজনাল ভেরিয়েশন। আচ্ছা, সিজনাল ভেরিয়েশনটা তাহলে কি? রেগুলার প্যাটার্নস দ্যাট রিপিট উইদিন এ ইয়ার। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, উইদিন এ ইয়ার। নর্মালি আমরা সিজনাল ভেরিয়েশন 1 বছরের রেসপেক্টে প্রকাশ করি। উইদিন এ ইয়ার, ওই ইয়ারের কোন একটা মাসে বেড়ে গেল, ওইটাকে হচ্ছে আমরা ট্রিগার করি, ওইটাকে আমরা বের করে আনি টাইম সিরিজ ডাটা থেকে, ওইটার এফেক্টটাকে বের করে আনা, ওইটা হচ্ছে সিজনাল ভেরিয়েশনটাকে ডিসিজন্ট করা, ডাটাকে ডিসিজন্ট করা বলা হয়। আর সেকুলার ট্রেন্ডকে বের করে আনাকে বলা হয় ডাটা থেকে ডিট্রেন্ডিং। হ্যাঁ, এখান থেকে কোনো টাইম সিরিজ কম্পোনেন্ট থেকে যদি ট্রেন্ডকে আমরা আলাদা করতে চাই, ওটার নাম ডিট্রেন্ডিং। হ্যাঁ, ডিট্রেন্ডিং। আর সিজনাল ভেরিয়েশনকে কোনো টাইম সিরিজ ডেটা থেকে বের করে আনাকে বলা হয় ডি সিজন্ট। হ্যাঁ, সিজন থেকে সিজন্ট হয়েছে ডি সিজন, মানে ওটার উল্টা, আর ডিট্রেন্ডিং মানে ট্রেন্ডের উল্টা। তখন আমরা ডাটা হচ্ছে একটা সঠিক রূপ পাই। সাইক্লিক্যাল মানে ডি সিজনিং কোনটা? ওইটা ফেব্রুয়ারি মাসটা যদি ওই বছর আমরা না আনতাম, তাহলে বইয়ের সেল আসলে কি হইতো? ফেব্রুয়ারি মাসটা ওই সময় যদি বইমেলা না হয়, এই যে কোভিডের সময় বইমেলা হয়। আচ্ছা, কোভিডের কথা বাদ দিলাম, ধরেন যে কোনো একটা ইয়ারে সরকার ঘোষণা করলো যে ফেব্রুয়ারি মাসে বইমেলা হবে না, ওইটা এপ্রিল মাসে হবে। তো তখন ফেব্রুয়ারি মাসে বই বিক্রিটা কি হয়? ওই যে সিজনাল এফেক্টটা কিন্তু ওইটা বের করে আনা হলো, ফেব্রুয়ারির যে সিজনাল এফেক্ট ওইটা কিন্তু আর থাকতেছে না। তো ওইটাও একরকমভাবে ডিসিজন ডাটা হয়ে গেল। কিন্তু পরিসংখ্যানবিদ অবশ্য এটা করে না যে ফেব্রুয়ারি মাসে বইমেলা বন্ধ, ঈদের আগে পরিমণিকে হাঁটাও, ছবি হবে না, এইসব কিন্তু করে না। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি যা ঘটে ওইখান থেকে পরিসংখ্যানিক বিশ্লেষণের মাধ্যমে ওই এফেক্টগুলোকে বের করে আনে। সাইক্লিক্যাল ভেরিয়েশন আমরা দেখছি। সাইক্লিক্যাল আর সিজনাল দুটার পার্থক্যটা আসলে কি? সাইকেলেও তো আমরা দেখছি একটা পর্যায়ে বেড়ে যাচ্ছে, কমতেছে, সিজনালেও কিন্তু এরকম হচ্ছে, কিন্তু সিজনালটা অল্প সময়ের জন্য, সিজনালটা রিপিট উইদিন এ ইয়ার। আর সাইক্লিক্যাল ভেরিয়েশন হচ্ছে লং টার্ম ওয়েভ লাইক মুভমেন্ট, অফেন লিঙ্ক টু বিজনেস সাইকেল। এই যে বিজনেস সাইকেল যেটা আমরা একটু পরে দেখব, বিজনেস সাইকেলটা অ্যাকচুয়ালি সাইক্লিক্যাল ভেরিয়েশনে আমরা বেশি উদাহরণস্বরূপ দেখি।
ওইটা শর্ট টাইম, লং টাইম, এটা ওয়েব লাইক মুভমেন্ট। সিজনাল ভেরিয়েশনের ক্ষেত্রে ওয়েব লাইক মুভমেন্ট নাও হইতে পারে। তার মানে রিসেশন অ্যান্ড বুম অর্থাৎ মন্দা, আমরা গ্রেট ডিপ্রেশনের কথা সবাই জানি, গ্রেট ডিপ্রেশন, তারপরে 2007 বা 2008 যে মন্দা, সামনে আবার কোনো ডিপ্রেশন আসে কিনা, আপনারা এই বিষয়গুলো পড়বেন। আপনাদের কিন্তু যেহেতু পরিসংখ্যানের ভাইবা দিবেন, সেখানেও কাজে লাগবে। আরও অনেক বিসিএস আসছে সামনে, তো আসতেছে, সেক্ষেত্রে আমাদের রিসেশন, বুম, এই যে অর্থনৈতিক বিভিন্ন বিষয়, এটা কাজে লাগবে। যারা বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিবেন, এই সব জায়গা থেকে প্রশ্ন আসে। আমারও এরকম প্রশ্ন ছিল যে এলডিসি গ্র্যাজুয়েশনের এফেক্ট, তো ওইগুলো তো সবাই পারবেন আপনারা, ওইরকম প্রশ্ন হলে। ভাইবাতে ওইটা প্রশ্ন করছিল বাংলাদেশ ব্যাংকে। তো ওইখানে ওই প্রশ্নটা অ্যান্সার কেন পারছিলাম, আমার এগুলো নিয়ে আগ্রহ ছিল। এখন মোটামুটি পড়া হয়, কিন্তু তখন আরও অনেক বেশি পড়তাম। এই যে অর্থনৈতিক মন্দা, তারপরে হচ্ছে এই যে এলডিসি গ্র্যাজুয়েশন বা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা, এগুলা কিন্তু একটা কমপ্লিট পিকচার থাকলে আপনি বুঝতে পারবেন যে কেন শুল্ক আরোপ করা হয়, একটা দেশের সাথে আরেকটা দেশের শুল্ক আরোপ কেন হয়, এরকম বিভিন্ন বিষয় আপনারা ফিল করে বুঝতে পারবেন। মানে একটা জিনিস মুখস্থ করা যায়, আমেরিকা ইন্ডিয়ার সাথে এত % শুল্ক আরোপ করে দিল, কিন্তু আপনি 2 মাস আগেই যদি এই বিষয়টা শুনে বুঝতে পারেন যে এটাই তো হওয়ার কথা ছিল, তাহলেই হচ্ছে আপনি একটা ভালো অ্যানালিস্ট। হ্যাঁ, তো আরেকটা জিনিস কি ছিল, ইরেগুলার ভেরিয়েশন, আনপ্রেডিক্টেবল ভেরিয়েশন কজড বাই আনইউজুয়াল ইভেন্টস, ফ্লাড, ওয়ার, প্যান্ডেমিক, এরকম বিষয়। তাহলে আমরা এখন পর্যন্ত যা পড়লাম, টাইম সিরিজের সংজ্ঞা পড়লাম, টাইম সিরিজের সংজ্ঞার ভিতরে বা টাইম সিরিজ অ্যানালাইসিসের ভিতরে এটাও মাথায় রাখতে হবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখন যেটা বলবো সরাসরি দেখা গেলে এখান থেকেও কোশ্চেন আসতে পারে। টাইম সিরিজ অ্যানালাইসিসে আমরা কি করি, একটা টাইম সিরিজ ডেটা থেকে সেকুলার ট্রেন্ড, সিজনাল ভেরিয়েশন, সাইক্লিক্যাল ভেরিয়েশন, ইরেগুলার ভেরিয়েশনগুলোকে আলাদা করি, এটাই হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। তো এই যে কথাটা বললাম, এটা খুবই দরকারি কথা। যদি কেউ টাইম সিরিজ অ্যানালাইসিস বলে, যদি আপনারা এটা বলেন যে টাইম সিরিজ ইজ এ সেট অফ ডাটা পয়েন্টস কালেক্টেড অর রেকর্ডেড এট সাকসেসিভ পয়েন্টস, ঠিক আছে, এটা টাইম সিরিজ। বলে টাইম সিরিজ অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে কিন্তু এটা বলতে হবে যে টাইম সিরিজ অ্যানালাইসিস হচ্ছে টাইম সিরিজ ডাটার উপরে আমরা এমনভাবে কিছু অপারেশন চালাবো যাতে করে ওই ডেটা থেকে সেকুলার ট্রেন্ড, সাইক্লিক্যাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন, ইরেগুলার ভেরিয়েশনটা আলাদা হয়ে যায়। তখন আমরা অ্যাকচুয়াল ডাটার যে বৈশিষ্ট্য সেটা পাবো। এটাই হচ্ছে টাইম সিরিজ ডেটা অ্যানালাইসিস। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা কাভার করে আসছি। এই চিত্রগুলো দেখে কিন্তু বুঝতে হবে, কোনো একটা ছবি দেখা গেল প্রশ্নে দিল, বললো যে এটা আসলে কি বোঝাচ্ছে বা কোন ডাটার ক্ষেত্রে এই ছবি আমরা দেখতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের একদম দেখলেই যে বুঝতে হবে যে কোনটা আসলে কি। আচ্ছা, এখন আমাদের এই কম্পোনেন্টগুলো আর একটু দেখবো সামনে। ট্রেন্ড কম্পোজিশন, ট্রেন্ড কম্পোজিশনটা কি, যে ট্রেন্ডটা আমরা দেখছি যে আপওয়ার্ড হতে পারে। বললাম যে পরিমণি, এরা মানে পরিমণি না, পরিমণি থেকে বের হয়ে অন্য উদাহরণে যাই, যে একটা দেশের গার্মেন্টসের চিত্র বাংলাদেশে না হয় উন্নতির দিকে গেছে, কিন্তু সব দেশই তো আর উন্নতির দিকে যায় নাই, তাই না? আমরা যদি বলি যে এই যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে গেছে, কিন্তু দেখেন এখন যে পাকিস্তান 1971-এর সময় যা ছিল, এখন কিন্তু তারা একটু ডাউনের দিকে চলে আসছে। তো হয়তো তখন যদি অর্থনৈতিক আমাদের এরকম শিকার না হইতো, তো তখন কিন্তু এত ঝামেলাই ওই সময় হয়তো লাগতো না। এই যে অর্থনৈতিক এই যে পার্থক্যটা, এটাই কিন্তু এই যে বঞ্চনা বা একটা দেশ আর একটা দেশকে অত্যাচার করতেছে অর্থনৈতিকভাবে, এখান থেকে কিন্তু আস্তে আস্তে ঝামেলাটা তৈরি হয়। একটা দেশের একটা প্রদেশ কেন স্বাধীন হতে চায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিপীড়নের শিকার হয়, দেন তারা হচ্ছে না পেরে ওইটা স্বাধীন হতে চায়। স্বাধীনতা তো আর হুট করে একজন বলে না স্বাধীন হয়ে যাব, কারণ থাকে, কিন্তু দেখা যাবে যে বঞ্চনার একটা ইতিহাস থাকে লং টাইম, তারপর কিন্তু তারা স্বাধীন হয়। তো তো ওইটাই। আর বঞ্চনার ক্ষেত্রে অর্থনৈতিক বঞ্চনা কিন্তু এই টোটাল পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বঞ্চনা, মানে সবচেয়ে ইম্পর্টেন্টও বলা যায়। অর্থনৈতিক বঞ্চনা যদি না থাকে, মানে মানুষের পেটে যদি খাবার থাকে, তাহলে কিন্তু মানুষ খুশি থাকে। পেটে যদি ভাত না থাকে, তার আর ওই ওই যে বলে না যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, তার ওই চাঁদ দেখলেও মনে হয় ঝলসানো রুটি, তার আর ওই চাঁদ দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ, ওই চাঁদের ভিতরেও তাকায় সে ভাবে যে
কখন আমি হচ্ছে এটা রুটি খাবো, বিষয়টা এরকম। এটা ফ্যান্টাস্টিক কবিতা, কিন্তু এটা এটা অনেকে হাসে, এই লাইনটা শুনলে অনেকে হয়তো হাসে, কিন্তু আপনি ফিল করে পড়লে বুঝতে পারবেন যে এই লাইনের গভীরতা কতখানি। আর একজন 18-19 বছরের একটা ছেলে যখন এই লাইনটা লিখছে, তাহলে বুঝেন এটা কতটা স্ট্রং লাইন। আচ্ছা, এটা সুকান্ত ভট্টাচার্য, ওনার এরকম অসাধারণ অনেক কবিতা আছে, ছাড়পত্র, তারপরে আরেকটা আছে ওই যে শীতের সূর্য নিয়ে একটা কি যেন আছে, এটার নাম ভুলে গেছি। তো তার অনেক রানার রানার কবিতা, এটাও খুব সুন্দর একটা কবিতা। আচ্ছা, যাই হোক, আমরা কবিতা থেকে বের হয়ে আসে, এখন পরিসংখ্যানে আসি। আচ্ছা, তো আপওয়ার্ড ট্রেন্ড, এই যে উন্নতির দিকে গেছে বাংলাদেশের গার্মেন্টস। ডাউনওয়ার্ড ট্রেন্ড, দেখেন যে আপওয়ার্ড ট্রেন্ডের উদাহরণ দেওয়া, উদাহরণগুলো আপনারা দেখতে হবে, বিভিন্ন উদাহরণ দেখবেন যে লং রাইজ ইন প্রাইস লেভেল ডিউ টু ইনফ্লেশন। লং রাইজ ইন প্রাইস, এটা কি বোঝানো হয়েছে? গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টের দিকে গেছে। লং রাইজ ইন প্রাইস ডিউ টু ইনফ্লেশন তো অলওয়েজ হবে, ইনফ্লেশন ছাড়া তো অর্থনীতি বাঁচবে না, এটা মাথায় রাখেন। পণ্যমূল্যের দাম যদি না বাড়ে, তাহলে একটা দেশের অর্থনীতি মারা যাবে। এটা কেন মারা যাবে, এটা আপনাদের কাজ, গবেষণা করে দেখবেন। ইনফ্লেশন কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে 2-4% বা এরকম ইনফ্লেশন কিন্তু অর্থনীতিকে বাঁচায় রাখে। ইনফ্লেশন যদি মাইনাস হয়ে যায়, তো জিনিসপত্রের দাম যদি কমা শুরু করে, তাহলে আমরা অর্থনীতির একটা মৃত্যু দেখতে পাবো। আচ্ছা, এই যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স স্টিডিলি ইনক্রিজিং, এই যে স্টিডিলি, এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। স্টিডিলি ইনক্রিজ করলেই সেটা ট্রেন্ডের ভিতরে পড়ে। নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স সাডেনলি ইনক্রিজিং, ওইটা কিন্তু এই ট্রেন্ডের ভিতরে পড়তো না। ওইটা কিসের ভিতরে পড়তে পারতো? হয়তো সিজনাল কোনো একটা হইতে পারতো, বা র্যান্ডম কিছু হইতে পারতো। আচ্ছা, ডাউনওয়ার্ড ট্রেন্ড, ডিক্লাইন ইন ল্যান্ডলাইন টেলিফোন ইউজেস ওভার দ্য ইয়ার্স, এই যে আস্তে আস্তে কিন্তু ল্যান্ড ফোনটা চলে যাচ্ছে, এখন অফিস আদালত ছাড়া কোথাও দেখা যায় না খুব একটা, অফিস আদালতও এটা একসময় নাই হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো লিনিয়ার ট্রেন্ড আর নন লিনিয়ার ট্রেন্ড, দুইটা ট্রেন্ড থাকে, যে একটা আমরা দেখছেন রিগ্রেশন লাইনও কিন্তু দুই রকম থাকে, এটা লিনিয়ার, একটা হচ্ছে কার্ভিক্যাল বা নন লিনিয়ার। তো লিনিয়ার ট্রেন্ড হচ্ছে কনস্ট্যান্ট রেটে যখন চেঞ্জ হয় সেক্ষেত্রে লিনিয়ার দেখায়, আর নন লিনিয়ার ট্রেন্ড হচ্ছে কোনো সময় বাড়তেছে কমতেছে বাড়তেছে, সেই ক্ষেত্রে আমরা ওইটাকে নন লিনিয়ার ট্রেন্ড বলি। দুইটা অ্যানালাইসিসই কিন্তু আবার একটু আলাদাভাবে করতে হয়। যেরকম দেখেন যে এটা কি, যে যদি স্টেডি ইনক্রিজ ইন লিটারেসি রেট, এটা হচ্ছে লিনিয়ার ট্রেন্ড। আর নন লিনিয়ার ট্রেন্ড কোনটা? চেঞ্জ এক্সিলারেট অর স্লোজ ডাউন, মানে কোনো সময় বেশি চেঞ্জ থাকবে, কোনো সময় কম চেঞ্জ থাকবে। যারা সায়েন্সের আছেন তারা কিন্তু ওই যে জানেন যে সমতরণ, সমমন্দন, এই যে বিষয়গুলো জানেন। সমতরণ মানে আসলে লিনিয়ার ট্রেন্ড, আর যদি ত্বরণটা বেশ কম হয়, কোনো সময় বাড়ে কমে, তখন কিন্তু একটা নন লিনিয়ার ট্রেন্ড হবে। আর লিনিয়ার নন লিনিয়ার, এই দুটো শব্দ পরিসংখ্যানের কেউ পারবে না আসলে, এটা বিশ্বাসযোগ্য না, সবাই আপনারা এগুলো জানেন। আচ্ছা, সিজনাল কম্পোনেন্ট, এখানে সিজনাল কম্পোনেন্ট যেটা, সেটা আমরা আলোচনা করছি। সেটা আবার দেখি যে প্যাটার্ন উইদিন এ ফিক্সড টাইম স্প্যান, এক ইয়ারের ভিতরে হয়। এটা কেন হয়? যে ক্লাইমেটিক সিজনগুলোতে হয়, আমব্রেলা সেল বেড়ে গেছে, এসি সেল বেড়ে গেছে, ফেস্টিভ্যাল, তারপরে হচ্ছে 3 ইয়ারলিও এটা হইতে পারে। সিজনাল মানে প্রতি মাস তা না, 3 মাস অন্তরও হইতে পারে। সিজনাল এফেক্ট আর প্রেডিক্টেবল সিন্স দে ফলো এ ডেফিনিট ক্যালেন্ডার। সিজনাল এফেক্টটা কিন্তু প্রেডিক্ট করা যায়, বছরের ওই সময় বাড়বে, এই জন্য এটা প্রেডিক্ট করা সহজ। আচ্ছা, লিনিয়ার ট্রেন্ডের ক্ষেত্রে উদাহরণগুলো একটু পড়বেন। আচ্ছা, সাইক্লিক্যাল কম্পোনেন্টসটা কি? এই যে ফ্লাকচুয়েশনস দ্যাট অকার ইন লঙ্গার ইরেগুলার সাইকেলস বিকজ অফ ন্যাচারাল বিজনেস অর ইকোনমিক ফোর্সেস। ন্যাচারাল বিজনেসটা কি? একটা বিজনেস সাইকেলকে ন্যাচারাল বিজনেস এখানে বলা হচ্ছে, যে প্রথমে ইকোনমির একটা বুম স্টেজে ধরেন আছে, যে কোনো একটা আপনি কোথাও একটা মিষ্টির দোকান দিলেন বা একটা হোটেল দিলেন, ওই জায়গাটা হচ্ছে মেট্রো রেলের পাশে, ধরেন একটা জায়গায় আপনি হোটেল দিলেন, তো বা আপনি হচ্ছে কি করলেন, পাবনার প্যারা
ঢাকায় সব জায়গা পাওয়া যায় না। আমার হচ্ছে নিজের বাড়ি পাবনার জন্য পাবনার প্যারার কথা মনে হইলো। পাবনার প্যারা বা রসগোল্লা যেটা ঢাকায় নাই, আপনি পাবনার প্যারা এনে এখানে বিক্রি করা শুরু করলেন। তো ওইটা কি হয়, প্রথমে বিক্রি বেশি হয়ে যেতে পারে, কারণ ওইটা নাই, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তখন ওই স্টেজটাকে বলা হচ্ছে ইকোনমিক বুম স্টেজ, মানে অনেক বিক্রি। কিন্তু ওইটাই কিন্তু ওই যে প্রতিযোগী যখন বাড়বে আস্তে 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 ডিক্লাইনের দিকে যাবে, ডিক্লাইন হইতে হইতে দোকান শাটডাউনের মতো অবস্থা হয়ে যেতে পারে। তারপর আবার আস্তে আস্তে দেখা যাবে কি যে ওই ব্যবসা অনেকে করার কারণে সবাই লস খাওয়া শুরু করবে, তখন আবার মার্কেট থেকে অনেক প্লেয়ার আবার উঠে যাবে। আস্তে আস্তে আপনি যদি লেগে থাকেন তখন আপনার ব্যবসা আবার আগের পর্যায়ে একসময় চলে আসবে। এই জন্য ব্যবসায়ীদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ওইখানে লেগে থাকা। লস পিরিয়ড থাকবে, একটা ব্যবসা ডিক্লাইন হবে, ওই ডিক্লাইন দেখলে যদি ব্যবসা গুটায় নেয় তাহলে কিন্তু তার প্রতিপক্ষের লাভ। কেন? কারণ সে গোটায় নেওয়া মানে কি মার্কেট থেকে প্রতিযোগী কমে যাওয়া। আর মুক্তবাজার অর্থনীতি বা এই প্রতিযোগিতামূলক অর্থনীতিতে একটা প্রতিযোগী কমে গেলে আসলে নিজেরই ক্ষতি হচ্ছে। কিন্তু আপনি লস খাচ্ছেন ঠিক আছে, কিন্তু সামনে কিন্তু লাভের মুখ দেখবেন। এটাই হচ্ছে ব্যবসায়িক সাইকেল। সেখানে কি ইকোনমিক বুম থাকবে, প্রসপারিটি থাকবে, মানে উন্নতির দিকে যাবে। রিসিশন আর রিকভারি স্টেজ হচ্ছে ওইটা যখন ডিক্লাইন থেকে আবার আপওয়ার্ডের দিকে যায়। আমরা একটা গ্রাফ দেখবো, গ্রাফটা এই যে এইটা, যে একটা এই যে দেখেন যে টাইম আর হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা বিজনেস সাইকেল দেখানো হয়েছে। এই যে পিকের দিকে গেছে জিডিপি, তারপর আস্তে আস্তে রিসিশন স্টেজ যাচ্ছে, জিডিপি কমতেছে। মানে এটা ব্যবসার ক্ষেত্রেও বলা যায় যে একটা মিষ্টির দোকান যে দিছেন পিক স্টেজে গেছে, তারপর আস্তে আস্তে ডাউন হচ্ছে, তারপরে এক্সপ্যান্ড করতেছে আবার। আর এটা হচ্ছে বড় আকারে ইকোনমিক কন্ডিশনটা এরকমভাবে বোঝা যায় যে পিক স্টেজ থেকে রিসিশন বা মন্দা যেটা থাকে সেটা আসার পরে, সরি, ডিপ্রেশন হলে মন্দা হয়, মন্দার আগের অবস্থা হচ্ছে রিসিশন বা ডিক্লাইন যেটা বলে। দেন এইখানে একদম লোয়েস্ট পয়েন্ট সে আসবে, লোয়েস্ট পয়েন্ট থেকে আবার রিকভার করে এক্সপ্যানশনের দিকে যাবে। এটাই হচ্ছে বিজনেস সাইকেল। এই বিজনেস সাইকেলটা আমরা সাইক্লিক্যাল কম্পোনেন্ট সি দিয়ে প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, এটা সিজনাল এফেক্টে একটু আলাদা কেন? এটা আনলাইক সিজনাল সাইক্লিক্যাল পিরিয়ডস ডিফার ইন লেন্থ, মাইট বি 5 years 10 years, মানে এটা হচ্ছে কি একটা একটু লং টাইম ধরে হবে। সিজনাল যেরকম হচ্ছে এক বছরের মধ্যে হয়ে যাচ্ছে, সাইক্লিক্যালটা কি এক বছরের মধ্যে হচ্ছে না, লং টাইম ধরে তার বৃদ্ধি হচ্ছে আবার হ্রাস হয়ে যাচ্ছে। ট্রেন্ড থেকে কিন্তু আলাদা, ট্রেন্ড আরও বেশি সময় ধরে ট্রেন্ড, তার চেয়ে কম সময় ধরে হচ্ছে সাইক্লিক্যাল, তার চেয়ে কম সময় ধরে সিজনাল। আর র্যান্ডমের কোনো সময় নাই, হুট করে আজকের ঘটনা কালকে অন্যরকম হয়ে যেতে পারে, মানে নিঃশ্বাসের কোনো ভরসা নাই। আচ্ছা, তাহলে সিজনালটা কি লেন্থ, টাইমের বিস্তারের উপর ডিপেন্ড করে, মানে টাইম কতখানি গেছে তার উপরে ডিপেন্ড করে। মানে দুটার পার্থক্যটা আসলে টাইমের সাথে। ইম্পর্টেন্সটাকে গভর্নমেন্ট আর বিজনেস টেক কারেক্টিভ পলিসিস ডিউরিং ডাউন টার্নস। এই যে ডাউন টার্নসটা মানে গভর্নমেন্ট বা কোনো ব্যবসা যখন একটা ডাউন টার্ন দেখে তখন এই যে বিভিন্ন পলিসি মেক করে, এটা কিন্তু এই সাইক্লিক্যাল কম্পোনেন্ট টাইম সিরিজ ডেটা দেখে কিন্তু এই ফরকাস্টিংগুলো করে। আর টাইম সিরিজ ডেটার এই সাইক্লিক্যাল কম্পোনেন্ট দেখে সে এটা করে, এটা কিন্তু সিজনাল দেখে করে না। সিজনালের জন্য পলিসি হয় না, পলিসি তো আর একটু লং টার্ম বিষয় না। আচ্ছা, ইরেগুলার কম্পোনেন্ট আলোচনা হয়েছে যে বিভিন্ন কারণে হয়, যে সাডেন শক, হ্যাঁ, এটা মাথায় রাখবে। আনপ্রেডিক্টেবল, ওইদিকে অন্যরা কিন্তু মোটামুটি প্রেডিক্টেবল, এটাকেও আমরা প্রেডিক্ট করি বিভিন্নভাবে, কিন্তু নর্মালি এটা আনপ্রেডিক্টেবল থাকে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, স্ট্রাইকস, ওয়ার, এগুলোর কারণে হয়। এনি প্যাটার্ন ফলো করে না, দিস ডু নট ফলো এনি প্যাটার্ন, ডিফিকাল্ট টু ফরকাস্ট অর কন্ট্রোল, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে এই অ্যানালাইসিসের ক্ষেত্রে নয়েজও বলা হয়, এটাকে নয়েজ বলা হয়। নয়েজ বলতে কি, যে অ্যানালাইসিসকে যারা খারাপভাবে প্রভাবিত করতেছে ওটা হচ্ছে নয়েজ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে একটা টাইম সিরিজ ডেটার ভিতর তাহলে আসলে কি আসে, যে মান্থলি সেলস অফ এ প্রোডাক্ট, দ্য অ্যাকচুয়াল ভ্যালু উই সি ইজ এ কম্বিনেশন অফ অল 4 কম্পোনেন্টস। অর্থাৎ আমরা একটা টাইম সিরিজ ডেটার কোনো একটা অংশ নিয়ে যদি কাজ করি, ওই কোনো একটা অংশ অ্যাকচুয়ালি
কি থাকে ওখানে, লং লং টার্ম গ্রোথ ট্রেন্ডও থাকে ওখানে, সিজনাল রাইজিংও থাকতে পারে কোনো একটা অংশে। ধরেন যে ফেব্রুয়ারি মাসে এই 20 কোটি টাকার বই সেল হলো, তাহলে ওই যে 20 কোটি টাকার বই সেল হলো 1971 থেকে 2021-এর ধরেন বইমেলার আমরা ডাটা নিলাম, একটা গ্রাফ পাইলাম। কোনো একটা বছরের ফেব্রুয়ারি মাসে আমরা টাইম সিরিজের একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, ওই টাইম সিরিজের ওই পয়েন্টে ওই অবজার্ভ ভ্যালুতে সবগুলো কম্পোনেন্ট উপস্থিত আছে ওখানে। লং টার্ম গ্রোথের কারণে ওই পয়েন্টটা ওখানে আসছে, সিজনাল রাইজের কারণে ওই পয়েন্টটা ওরকম আসছে। পয়েন্টটা যে এরকম একটা ধরেন যে পয়েন্ট হলো, এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এই পয়েন্টটা এইখানে কেন আসলো, এখানে কেন আসলো? লং টার্ম গ্রোথ ট্রেন্ডের কারণে ওর অবস্থান ওখানে হলো। ওই পয়েন্টটা ওখানে যাওয়ার পিছনে তার সিজনাল রাইজের একটা কারণ থাকবে, বিজনেস সাইকেলের একটা ইমপ্যাক্টও থাকবে তাকে ওইখানে রাখার পেছনে, র্যান্ডম কোনো ইভেন্টও এখানে থাকবে। অর্থাৎ কোনো একটা পয়েন্ট কিন্তু এই 4টা কম্পোনেন্ট দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, আমরা হচ্ছে এটা বলে আসছি যে সিজনাল সাইক্লিক্যাল এফেক্ট এগুলা দূর করলে আমরা ট্রেন্ড পাই, আর ফরকাস্ট করতে এটা ব্যবহার করা হয়। টাইম সিরিজের এই যে আমরা যা যা দেখলাম, এই টাইম সিরিজের অ্যানালাইসিসে আমরা 2 রকম বিষয় দেখতে পাই। একটা হচ্ছে জেনারেল মডেল, মানে টাইম সিরিজটা মডেল যদি করি, হ্যাঁ, টাইম সিরিজ মডেলিংটা 2 রকম হয়। একটা হচ্ছে মাল্টি, মানে গুণ করে করে যে মডেল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেল, আর একটা হচ্ছে যোগ করে করে মডেল। এখানে TSCI বা কোত্থেকে আসলো বলেন তো? যদি না পারেন তাহলে ওই যে সারা রাত রামায়ণ পড়ার পর রামকে ওইটা যদি জিজ্ঞেস করে তখন যা হবে ওইটা হবে। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ওই যে ট্রেন্ডের টি, সিজনালের এস, সাইক্লিক্যালের সি, ইরেগুলার কম্পোনেন্টের আই। হ্যাঁ, ওইগুলাই হচ্ছে এই কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলা গুণ করে করে যেটা হয় সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেল। আর এই যে অ্যাডিটিভ মডেল যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যোগ করে করে যেটা হয়। আমরা এই মডেল দুটার মাহাত্ম্য কি, এটার মাঝে যা কি, এটা কেন আমরা এভাবে করি, এটা সহজ বিষয় দেখি। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পল আরেকটা এখানে দিছি আমি, যে একটা ক্লোথিং শপের ক্ষেত্রে সেলস ইনক্রিজ এভরি ডিসেম্বর, ওইটা কি? ওইটা হচ্ছে সিজনাল এফেক্ট। জেনারেল ট্রেন্ড ইনক্রিজিং ওভার ইয়ার্স, ওইটা সেকুলার ট্রেন্ড। রেসিশন মে কজ এ ফল ফর 2-3 ইয়ার্স, 2-3 বছর ধরে তার অবনতি হতে পারে, ওটা সাইক্লিক্যাল। আর একটা সাডেন ফ্লাড মে কজ ইরেগুলার ভেরিয়েশন, মানে ওই দোকানের ইরেগুলার ভেরিয়েশন। ভালো কথা চিন্তা করি যে ওই দোকানে হয়তো শাহরুখ খান বেড়াতে এসে ওই দোকানের কোনো একটা পোশাক ভালো লাগছে, পরে ওই দোকানে এতই ব্র্যান্ড উন্নত হয়ে গেল যে ওখানে হঠাৎ করে বিক্রি বেড়ে গেল, তো ওইটাও কিন্তু একটা সাডেন এফেক্ট হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা ফিরে আসি অ্যাডিটিভ মডেল। এখানে অ্যাকচুয়ালি একটু সাবস্ক্রিপ্ট টাইপের হবে, যে এরকম টাইপের আমরা লিখি। আমরা যদি কিছু নাও লিখি তাও মোটামুটি বোঝা যায় যে TSCI, হ্যাঁ, 4টা আমরা যোগ করে দিব, এটাই করে হচ্ছে অ্যাডিটিভ মডেল। অ্যাডিটিভ মডেলে আমরা ইচ কম্পোনেন্ট ইজ অ্যাডেড টু আদার্স। হ্যাঁ, এটা কখন ব্যবহার হয়, এটার উদাহরণটাই বাকি। অ্যাডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ, এর ভিতর কোনটা বেটার? এটা কিন্তু একটা MCQ কোশ্চেন। ইকুয়েশন 2টা। এখন পর্যন্ত আমরা যা যা কভার করছি, সংজ্ঞা, 4টা কম্পোনেন্ট, 4টা কম্পোনেন্টের বৈশিষ্ট্য, পার্থক্য, সময়কাল, এরপরে 2টা মডেল, তারপরে হচ্ছে বিজনেস সাইকেলের বিভিন্ন যে অংশে কি থাকে, এটা কেন কেন একটা ডাটা হঠাৎ করে পিকে চলে যেতে পারে হঠাৎ করে মুহূর্তের ভেতরে। তো এই বিষয়গুলো আমরা যা যা বলছি বা ওখানে লেখা আছে ওগুলোর থেকে 5-7টা MCQ, খুব হাই ভোল্টেজ MCQ কিন্তু কভার করা যায়। আচ্ছা, তাহলে কি রিয়েল লাইফ এক্সাম্পল কি, যে প্রতি মাসে 1000 ইউনিট সেল, একটা দোকানে 1000 ইউনিট করে সেল হয়, প্রতি মাসে 1000 ইউনিট সেল হচ্ছে। তো ডিসেম্বর মাসে আমরা কি বললাম, 1300 সেল হইল। ডিসেম্বর মাসে 1300 সেল করা, এটাকে 2ভাবে প্রেডিক্ট করা যায় না। 1300 1000-এর সাথে কিভাবে সম্পর্কিত? 1000 প্লাস 300, এটাও 1300। 1000 ইন্টু 1.3, ওটাও 1300। 1000 প্লাস 300, এটাও কিন্তু 1300। আবার 1000 ইন্টু 1.3, এটাও কিন্তু 1300। তাহলে 1300 দেখে আমরা 2 রকম কথা
1300 দেখার পর আমরা দুই রকম কথা বলতে পারি, যে এই 1300 মানে 1.3 গুণ বাড়া, 1.3 গুণ বৃদ্ধি পাওয়া। আবার এটাও বলতে পারি 1300 মানে 300 বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, এই যখন যোগ করে আমরা বৃদ্ধির কথা বলি ওইটার নামই হচ্ছে অ্যাডিটিভ। হ্যাঁ, অ্যাডিটিভ। গুণ করে যখন বৃদ্ধির কথা বলি ওইটার নামই হচ্ছে, বুঝে গেছেন, মাল্টিপ্লিকেটিভ। এটাই দুইটা মডেলের বৈশিষ্ট্য। কোনো একটা ডেটা থেকে কোনো একটা পয়েন্ট প্রেডিক্ট করার সময় সে হচ্ছে যোগ করে দেখে ওইটা, এই যে এরকমভাবে যোগ করে, বেশি বেড়ে গেছে তখন এটার সাথে এটা যোগ করে এটা হয়েছে, এরকম একটা বলে। আর মাল্টিপ্লিকেটিভ মডেল কি বলে, যে এটা গুণ করে এটা হয়েছে, মানে এটা পার্সেন্টেজ বা রেশিও আকারে প্রকাশ করে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেল। রিয়েল লাইফে মাল্টিপ্লিকেটিভ মডেলই বেশি গ্রহণযোগ্য, কারণ 1700 সেল হলো, কোনো সময় 2100, কোনো সময় 1900। এর মানে কি, এই যে যোগ করে করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আগের সেলের সাথে কোনো একটা রেশিও বা পার্সেন্টেজের গুণফল করে করেই নতুন কোনো সেল আমরা পাই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ মডেল, ইচ কম্পোনেন্ট ইজ মাল্টিপ্লাইড। এই যে হোয়েন টু ইউজ, সিজনাল অ্যান্ড সাইক্লিক্যাল এফেক্টস, এটা যদি ইনক্রিজ আর ডিক্রিজ উইথ ট্রেন্ড, হ্যাঁ, আর দ্য ম্যাগনিটিউড অফ ভেরিয়েশন গ্রোজ অ্যাজ, ও আচ্ছা সরি, এটা মাল্টিপ্লিকেটিভ। আর অ্যাডিটিভের ইউজটা কোথায়, দ্য সিজনাল ভেরিয়েশন অ্যান্ড ফ্লাকচুয়েশনস ডু নট ডিপেন্ড, এটা এখন বুঝবেন না, 2 মিনিট পরে বুঝবেন, আপাতত একটু দেখেন। সিজনাল ভেরিয়েশন আর ফ্লাকচুয়েশন ডু নট ডিপেন্ড অন দ্য লেভেল অফ দ্য সিরিজ। মানে কি, সিজনাল ভেরিয়েশন আর ফ্লাকচুয়েশনটা সিরিজের যে অবস্থা তার সাথে এটা ডিপেন্ড করে না। মানে বিক্রি যাই হোক, আমরা বলতেছি +300 বেড়ে যাবে হচ্ছে ডিসেম্বর মাসে, রিটেল স্টোরার এটাও বলতে পারতো যে আমার 500 ইউনিট পার মাসে সেল হয়, ডিসেম্বরে আরও 300 বেড়ে গেছে। অন্য সময় 1200 সেল হয়, ডিসেম্বর মাসে আরও 300 বেড়ে গেছে। তার মানে কি, ওই 1000 ইউনিট সেলের সাথে কিন্তু ডিসেম্বরের ওই যে 300 বৃদ্ধি পাওয়া, মানে সিজনাল যে এফেক্টটা, ওইটা কিন্তু সম্পর্কিত না, ও 300ই থাকবে। ওইটাই হচ্ছে অ্যাডিটিভ। যদি সেলটা এরকম হয় যে কোনো একটা মাসে স্পেসিফিক এত পরিমাণ প্লাস এত, মানে কোনো একটা বায়ারের কাছে সে প্রতিবার 500 করে করে এটা দেবে, তাহলে যাই সেল হোক তার সাথে +500 অ্যাড হয়ে যাবে। কিন্তু দেখেন এরকম বাস্তবে কিন্তু হয় না। বাস্তবে এরকম কি হয় যে একটা বায়ার ফিক্সড করা থাকে, ওই মাসে ওইটা নেয়। নর্মালি এটা আমরা ডাটা ট্রেন্ড দেখে কিন্তু বুঝতে পারি যে ওইটা আসলে একটা গুণ করে করে করাটা, বা এই 1000 আছে আর এক মাসে 1200 হওয়ার অর্থ কিন্তু 1.2 গুণ বৃদ্ধি পাওয়া, 200 বৃদ্ধি পাওয়া না। এরকম মডেলই কিন্তু আমাদের ক্ষেত্রে বেশি প্রেডিক্ট করা যায়, আমাদের আচরণটাকে, ডাটার আচরণটাকে আরও বেশি প্রেডিক্ট করা যায়। আচ্ছা, কখন কি যে সিজনাল অ্যান্ড সাইক্লিক্যাল এফেক্টস ইনক্রিজ অর ডিক্রিজ উইথ ট্রেন্ড। এখন দেখেন যে ওই যে 1000 যখন করছে, এখন 50,000 আছে। হ্যাঁ, কোনো একটা কোম্পানি মান্থলি সেল আগে 10,000 ছিল, এখন সেটা 50,000। হ্যাঁ, তাহলে এই যে ইনক্রিজ বাই 20%, ঠিক আছে, ইনক্রিজ বাই, আচ্ছা সরি, now it's 10,000 and now it is 50,000, increase by 5 times, increase by 5 times। 20% যদি হতো তাহলে increase by 1.2 times হইতো। আচ্ছা, it means 2000 before but it's now 10,000, the seasonal effect scales with the trend। এই যে এখন প্রত্যেকটা লাইনের মানে বুঝতে পারবেন, the seasonal effect স্কেলস উইথ দ্য ট্রেন্ড, মানে ট্রেন্ডে যা আছে, মানে ওই যে 1000 সেল হওয়া তার সাথে সিজনাল এফেক্টটা স্কেল করে, মানে রেশিও বা গুণফল আকারে সেটা যায়। তো যাই হোক, অ্যাডিটিভ মডেলটার চাইতে মাল্টিপ্লিকেটিভটা বেশি কার্যকর মডেল আমাদের ন্যাচারাল এই যে ভেরিয়েশনগুলোর প্রেডিক্ট করার ক্ষেত্রে। একটা হচ্ছে মিক্সড মডেল, আমরা কিছু কম্পোনেন্টকে গুণ আকারে দেখাই, আবার কিছু যোগ করে দেখাই, এটা হচ্ছে মিক্সড মডেল। মাল্টিপ্লিকেটিভ মডেল বলে আসছে এটা বেটার, কারণ এলিমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে অ্যাডিটিভ মডেল সবাই ইন্ডিপেন্ডেন্ট, যার যার মতো করে বাড়তেছে কমতেছে, আসলে তা না, তো লিঙ্ক আপ একটার সাথে আরেকটা। মাল্টিপ্লিকেটিভ মডেলে এই যে এখানে রিয়েলিস্টিক মডেল, এটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে আমরা দেখি যে বিভিন্ন মাস হয়েছে, যে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর,
এই এই 4 মাসে আমাদের কি অবস্থা, যে অবজার্ভ যে সেল জানুয়ারিতে 10, এপ্রিলে 18, জুলাইতে 40, অক্টোবরে 20, এটা হচ্ছে অবজার্ভ সেল। এখন বলা হলো যে একটা ট্রেন্ড লাইন ধরেন আছে, একটা ডাটা থেকে ট্রেন্ড লাইন পাই, যে একটা ডাটা আছে যে একটা ট্রেন্ড লাইন ধরেন যে পাই। তো জানুয়ারি মাসে ওই ডাটা ট্রেন্ড লাইন ধরেন যে 8, এটা জাস্ট কথার কথা হিসাবে একটা দেখাচ্ছি। আর জুলাইতে 32, ওই ডাটাটা এরকম ট্রেন্ড ফলো করতেছে, একটা লিনিয়ার ট্রেন্ড ধরে নিলাম। এখন অ্যাডিটিভ সিজনাল এফেক্টে কি হচ্ছে, জানুয়ারি মাসে 10 হয়ে গেছে না সেল, তার মানে কি জানুয়ারি মাসে একটা সিজনাল এফেক্ট চিন্তা করা হচ্ছে। সেই সিজনাল এফেক্টটা কি, অ্যাডিটিভ মডেল কি বলে, যে জানুয়ারি মাসে তো ট্রেন্ড ছিল 8, কিন্তু অ্যাকচুয়ালি সেল হয়েছে কত, 10, তারপরে ওই যে +2 হয়ে গেছে, ওইটা হচ্ছে সিজনাল এফেক্ট +2 এর কারণে হয়েছে। জুলাই মাসে কত, 32, আর ট্রেন্ড ছিল 32, কিন্তু অ্যাকচুয়াল সেল কত, 40, মানে +8 এক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ ট্রেন্ড লাইনের থেকে কতটুকু বেশি হচ্ছে, ওইটা হচ্ছে সিজনাল এফেক্ট দিয়ে আমরা বুঝতে পারি। তো +2 থেকে +8 বেড়ে গেছে, এটা কিন্তু দেখেন অ্যাডিটিভ মডেল যদি আসলেই সত্যি হতো, তাহলে 8 থেকে 10 যখন হচ্ছে, এইখানে ট্রেন্ড কত ছিল, 32, তাহলে অবজার্ভ ভ্যালু কত হওয়ার কথা ছিল, অবজার্ভ ভ্যালু 34 হওয়ার কথা ছিল না? মানে ট্রেন্ডের থেকে যদি +2 করেই বাড়ে, সেক্ষেত্রে জুলাই মাসে তো 40, এই দেখেন এই যে 40 হওয়ার কথা না, এটা তো 34 হওয়ার কথা অ্যাডিটিভ মডেল অনুসারে। তাহলে আমাদের এটা বলতে পারতাম যে ট্রেন্ডের থেকে সিজনাল এফেক্টের কোনো সম্পর্ক নাই, সিজনাল এফেক্ট এমনিতেই +2 করে বাড়ে, তার মানে ট্রেন্ডের সাথে অবশ্যই সম্পর্ক আছে। এই যে সম্পর্কটা আছে, মানে এই যে এই 10, এটা কিন্তু ট্রেন্ড, হ্যাঁ, আর সরি 10 ট্রেন্ড না, এই যে 8 আর 32 এরা কিন্তু ট্রেন্ড, হ্যাঁ, এই যে 8, 32 এটা হচ্ছে ট্রেন্ড, আর এই 10, 40 এটা কিন্তু সিজনাল এফেক্ট, হ্যাঁ, সিজনাল এফেক্ট। তাহলে 8-এর সাথে 10-এর সম্পর্ক নাই, অ্যাডিটিভ মডেল বলতেছে, মানে 10 8-এর চেয়ে 2 বড়, 32 থেকে 2 বড় হওয়ার কথা না, তারপরে ট্রেন্ডের থেকে সিজনাল, কিন্তু 32 থেকে তো 8 বড় হয়ে গেল। অর্থাৎ যদি অ্যাডিটিভ মডেল প্রেডিক্টই করতে পারতো সঠিকভাবে, সব জায়গায় +2 করে কিন্তু সিজনাল এফেক্ট হওয়ার কথা, কিন্তু তা হয় নাই। মাল্টিপ্লিকেটিভ মডেল কি বলতেছে, এই যে ট্রেন্ড আর এটা হচ্ছে সিজনাল, এর সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্কে ভাগ, হ্যাঁ, দুইটার সাথে, আগেরটার সাথে, অর্থাৎ সিজনালের সাথে ট্রেন্ডকে এখানে হচ্ছে ভাগ দেওয়া হচ্ছে। ওখানে আপনি বলতে পারেন মাল্টিপ্লিকেটিভ মডেল, তো ভাগকে তো S/1/T এরকম বলা যায় না, তো ওইটা বিষয় না। মানে মোট কথা যে একটা পার্সেন্টেজ বা মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, অর্থাৎ 10/8 1.25, আমরা বলতেছি 25% ইনক্রিজ। জুলাই সিজনাল হচ্ছে 40/32 1.25, 25% ইনক্রিজ, হ্যাঁ, অর্থাৎ আমরা কি বলতে পারি, 25% ইনক্রিজ করতেছে। তাহলে দেখেন দুই জায়গায় 25%, এটাই বেশি প্রযোজ্য, এই কথাটা বেশি সুন্দর। ডিট্রেন্ডিং, এটা আগেই বলছি যে অরিজিনাল ভ্যালু থেকে এস্টিমেটেড ভ্যালুর যে পার্থক্য, অর্থাৎ ট্রেন্ড থেকে ট্রেন্ডের এফেক্টটা সরায় নাও, এটাকে বলা হয় ডিট্রেন্ডিং। আচ্ছা, প্রথমে আমরা ট্রেন্ড ভ্যালুটা এখানে বের করতেছি বাই এনি মেথডস অফ মেজারমেন্টস অফ ট্রেন্ড, দেন উই eliminate the trend from the time series data which is called detrending। অর্থাৎ ট্রেন্ড থেকে আমাদের এস্টিমেটেড আর রিয়েল ভ্যালুর যে একটা ডিফারেন্স, ওই জিনিসটা আমরা করি, ট্রেন্ড ভ্যালু বাই এনি মেথড বের করি, আর ওখান থেকে ট্রেন্ডটাকে সরায় নেই, ওইটাই হচ্ছে ডিট্রেন্ডিং বলা হয়। এখানে অ্যাডিটিভ মডেলে কিন্তু মাইনাস করে করা হয়, মাল্টিপ্লিকেটিভে ওটা ডিভাইড করা হয়। আচ্ছা, আমরা ট্রেন্ড প্রজেকশনের কয়েকটা মেথড যদি দেখি, প্রথমে হচ্ছে ফ্রি হ্যান্ড মেথড, এই যে জাস্ট একটা বিভিন্ন পয়েন্টের ডেটা নিয়ে আমরা এটা ইচ্ছা মতো একটা গ্রাফ ড্র করলাম, ওইটাই হচ্ছে ফ্রি হ্যান্ড মেথড। এটা অনেক সাবজেক্টিভ এবং এটা হচ্ছে আই জাজমেন্ট দিয়ে করা হয়, এটা অনেক সমস্যা থাকে। সেমি এভারেজ মেথড, এটা আরেকটা বেটার মেথড ট্রেন্ড প্রজেকশনের জন্য। সেমি এভারেজ মেথডটা এটা হচ্ছে একটু অবজেক্টিভ হয়, হ্যাঁ,
গ্রাফিক্যাল মেথড হচ্ছে মোর অবজেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু এটা শুধু লিনিয়ার ট্রেন্ড প্রেডিক্ট করার ক্ষেত্রে ঠিক আছে। ধরেন যে একটা ডাটা দেখলাম যে 2018-19 এখানে সেলস হয়েছে এভাবে। সমস্যা হচ্ছে না, সমস্যা প্রসেসটা কি, প্রথমে 10 আর 14 একটা এভারেজ বের করব, 18 আর 20 একটা এভারেজ বের করব, দুইটা এভারেজ তুলনা করে একটা লাইন টানবো, মাঝখানে একটা ডেটা বাদ পড়ে যাবে, কারণ এটা বিজোড়, আমরা জোড়া জোড়া করে যদি নেই একটা পয়েন্ট বাদ পড়ে যায়, তাহলে ওই যে বাদ পড়ে যাওয়া কিন্তু এটা একটা লিমিটেশন। এই যে ফার্স্ট হাফ এভারেজ ইজ ক্যালকুলেটেড, সেকেন্ড হাফের এভারেজ ক্যালকুলেট করে সুন্দর এই গ্রাফটা দেখি যে ফার্স্ট হাফের এই যে এরকম একটা এভারেজ ক্যালকুলেট করছি আমরা। ধরেন যে এটা কি 2000 ফার্স্ট হাফ 2018-19 সাল এভারেজ কত, 18-19-এর ক্ষেত্রে 12 না, এটার এভারেজ তো 12, 10 আর 14 এভারেজ 12, আর এখানে 18-20-এর এভারেজ হচ্ছে 19, তাহলে 12 আর 19 এখানে ইয়ার, তাহলে কত হবে 18-19-এর এভারেজ 2018.5, আর এখানে 2021.5। হ্যাঁ, এই যে 18.5-এ এই যে 12 আর 21.5-এ এখানে যে 19 না 19 যেটা নিচ্ছি আর কি। এই যে তারপরে কি করলাম, এই যে এখান থেকে জাস্ট লাইন ড্র করে দিলাম। কাহিনী হচ্ছে এখানে ভিতরে তো এরকম হয়েও লাইনটা মিলতে পারতো, তাই না? এই দুইটা পয়েন্ট কিন্তু এভাবেও মেলানো যায়, এটা তো এরকমই হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই এরকম হলে তো আমরা সেমি এভারেজ পাইতাম না। এটা অ্যাকচুয়ালি লিনিয়ার যদি হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারি এটা। মুভিং এভারেজ এটা আরেকটু বেটার, এই কয়টার ভিতরে এটা বেস্ট। আচ্ছা, এটারও সমস্যা আছে, ওইখানে একটা পয়েন্ট মিস হয়ে গেল না মাঝখানে, এখানেও অল পিরিয়ডস এর জন্য আমরা পয়েন্ট পাই না, কিছু ভ্যালু মিসিং হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে কি এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস, মানে চোখে দেখে একটা সুন্দর অ্যানালাইসিস দেওয়া হয়। এক্সিলেন্ট অ্যাট স্মুদিং ডাটা হোয়েন সিজনাল এফেক্টস আর প্রেজেন্ট। স্মুদিং মানে সিজনাল এফেক্টটাকে আলাদা করে নেওয়া। আচ্ছা, একটা 3 ইয়ার মুভিং এভারেজ একটা আমরা মেথড দেখি, 18, 19, 20, 21, 22, এখান থেকে আমরা মুভিং এভারেজ কাকে বলে, প্রথমে কি করব 18, 19, 20 এটার এভারেজ নিব একবার, 19, 20, 21 এটার এভারেজ নিব একবার, এভাবে যদি বলি 19, 20, 21 একটা নিব, এরপর আরেকটা কি নেব 20, 21, 22, ঠিক আছে, তিনটা এভারেজ নিব ওই সেলসের ক্ষেত্রে যে এভারেজটা। তাহলে 18, 19, 20 এটার ক্ষেত্রে 18, 19, 20 সালের যে এভারেজটা সেটা যখন নিব, ইয়ারের এভারেজটা কি পাবো 19 পাবো, 19, 20, 21-এর এভারেজ যখন নিব এভারেজ ইয়ারটা কি 20 পাবো, 20, 21, 22-এর এভারেজ যখন নিব এভারেজ ইয়ারটা কি পাবো 21 পাবো। তাহলে তিনটা এভারেজ ইয়ার পাইলাম, ওর রেসপেক্টে তিনটা ভ্যালু পাবো, এরকম 10, 14, 16-এর এভারেজ, 14, 16, 18-এর এভারেজ, আর 16, 18, 20-এর এভারেজ। তো তিনটা ভ্যালু পাবো, ওই তিনটা ভ্যালুই কি আমরা মুভিং এভারেজ বলতেছি আর কি, মানে 40 নু গড়, বাংলায় যেটা 40 নু গড় বলা হয়। সমস্যা হচ্ছে এই দেখেন 18 আর এই যে 22, 18 আর এই 22টা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে দুই পাশের থেকে, 18, 22 মিসিং। হ্যাঁ, 18, 22 কিন্তু মিসিং হয়ে যাচ্ছে, দুটো ডাটা পয়েন্ট আমরা হারালাম। মুভিং এভারেজে এটা একটা সমস্যা। এই যে স্টেপটা সব দেখানো হয়েছে, মুভিং এভারেজ 1, 2, 3, আমরা তো ডেটা পয়েন্ট দেখি, এই যে 2000 এখানে প্রথম মুভিং এভারেজ, এটা দ্বিতীয় মুভিং এভারেজ, এটা তৃতীয় মুভিং এভারেজ, আমরা এখানে হচ্ছে গ্রাফ করছি। এখানে দেখেন যে এইরকম গেছে, আবার এটা যে আসছে অ্যাকচুয়াল ডাটার সাথে এটা মিলবে, অনেকখানি মিলবে, সব তো আর মিলবে না। আচ্ছা, আরেকটা মেথড আছে, মেথড অফ লিস্ট স্কোয়ার। এখানে বেস্ট ফিট লাইন, এখানে বেটস না, এটা বেস্ট ফিট লাইন হয়, লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়, ইউজুয়ালি এটা স্ট্রেট লাইন হয়। আচ্ছা, তো স্ট্রেট লাইনটা যে ইউজুয়ালি হয় এটা আবার এই মেথডের একটা সমস্যা। আচ্ছা, তো এই যে আমরা টাইম সিরিজের যা যা দেখলাম, ডিট্রেন্ডিং এবং যা যা অ্যানালাইসিস, এইগুলা টাইম সিরিজের জন্য আপনারা পড়বেন। আর টাইম সিরিজ অ্যানালাইসিসের জন্য আপনারা মানে এটা বাংলা ভাষায় পড়ার মতো দুটো সহজ বই।
এই নামে এম এ আজিজ, মোহাম্মদ আব্দুল আজিজ আর কি, মোহাম্মদ আব্দুল আজিজ, আজিজ আজিজ স্যারের বই আছে। আর এই নামেই আবার হচ্ছে গুপ্তা, হ্যাঁ, এই দুইটা বই যদি রিডিং দেন ভালো মতো তাতেই হবে, মানে এসপি আর এমপি, শর্ট অল্প সময় তো আপনারা এখান থেকে ওই যে সিজনাল এফেক্ট, ইরেগুলার ভেরিয়েশন অ্যান্ড সাইক্লিক্যাল কম্পোনেন্ট, এইগুলা যদি একটা ডাটা থেকে আলাদা করতে চাই, ওই বিষয়গুলা এই বইতে আর একটু রিডিং পড়ে আপনারা দেখতে পারবেন যে ওই বিষয়গুলো আলাদা করা যায়। এখন ধর ট্রেন্ড লাইন আলাদা করা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিসিএসে বেশি আসে, এবং এগুলোই আপনারা বিস্তারিতভাবে বেশি পড়বেন। আর এই বইগুলো থেকে, ওই চ্যাপ্টার থেকে আপনারা ওইগুলোও পড়ে নিতে পারেন। আমাদের পরীক্ষাগুলোতে ওইখান থেকেও কিছু প্রশ্ন দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। আমরা ক্লাসে অনেক কিছু কভার করব, প্রশ্ন এর বাইরের থেকেও আসতে পারে বিসিএসে যেটা হবে। এমন না যে ক্লাস থেকে 30টা কমন পাবেন, ক্লাস আপনাদের হেল্প করবে, কিন্তু আপনাদের আরেকটু কিন্তু পড়তে হবে। ক্লাস আর পরীক্ষার প্রশ্ন এই দুইটা মিলে কিন্তু আবার অনেকখানি কভার হয়ে যাবে, কিন্তু শুধু ক্লাস ছাড়াও আপনাদের নিজেরও একটু পড়াশোনাও করতে হবে, এটা স্বাভাবিক। আর এই বইগুলো যে দুটো বললাম এটাও একটু পড়বেন, মানে কোনো ক্লাসই কিন্তু সাফিসিয়েন্ট না। আমি যদি 10 ঘন্টাও ক্লাস নেই তাও কিন্তু নিজের একটু পড়তে হবেই, এটা আসলে ভয়ের কিছু নাই। ক্লাসে যেটা পড়ালাম ওইটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট সাজেশন অনুসারে পড়ানো, যে এগুলা বেশি আসবে আমি ওইগুলো ক্লাসে পিক করি। আর যদি মনে হয় যে কোনো কিছু ক্লাসের বাইরে আপনাদের আরেকটু পড়া উচিত, সেগুলো আমি এরকম বলে দেবো। এখানে যেরকম বই লিখে দিলাম বা বললাম যে পরীক্ষায় আসতে পারে, তো ওগুলো আপনারা পড়বেন। আমরা যে স্যাম্পলিং নিয়ে একটু আলোচনা করি। স্যাম্পলিং, তো স্যাম্পলিংটা মানে কি, একটা আদমশুমারির কথা তো আপনারা সবাই জানি আমরা। আদমশুমারিতে কি ঘটে, অনেক সম্পূর্ণ লোককেই কিন্তু গণনা করা হয়। এখন আদমশুমারিতে সবগুলা লোককে যে গণনা করা হয় এটাকে বলা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা মানে হচ্ছে পপুলেশন। আমরা যদি এটা না করে এটা করতে পারতাম, যে ওই যে আমরা টাইম সিরিজ ডেটা যেটা আছে না, ওইটাতে যদি প্রেডিক্ট করতাম যে অল্প এলাকার কিছু মানুষ নিয়ে ওই এলাকায় এরকম বাড়তেছে অনেক বছর ধরে ট্রেন্ড, ওইটার থেকে আমরা ট্রেন্ড প্রজেকশন করে টোটাল জনসংখ্যা দেশের কত হতে পারে এটা যদি প্রেডিক্ট করতাম, ওই যে টোটাল থেকে অল্প কিছু লোককে বেছে নেওয়া, টোটাল একটা সংখ্যা থেকে অল্প কিছু বেছে নেওয়া, ওইটাকে বলা হয় স্যাম্পলিং, মানে পপুলেশন থেকে স্যাম্পল করা। হ্যাঁ, স্যাম্পলিং মানে নমুনায়ন, স্যাম্পল মানে নমুনা। স্যাম্পলিংয়ে স্যাম্পল সিলেক্ট করা হয়, তাহলে দ্য প্রসেস অফ সিলেক্টিং এ পার্ট অফ দ্য পপুলেশন। হ্যাঁ, আচ্ছা, এটা কি সেভস টাইম অ্যান্ড মানি, হ্যাঁ, ইজিয়ার টু ম্যানেজ অ্যানালাইজ, এগুলো একটু মুখস্থ পড়ে নেবেন। সমস্যা হচ্ছে কি, যে এই যে স্যাম্পল করা হয়, ধরেন যে আমরা একটা গবেষণা করব যে আমাদের দেশের মানুষের কোন ধরনের মিষ্টি পছন্দ। হ্যাঁ, সন্দেশ পছন্দ হইতে পারে, কুমিল্লার রসমালাই হইতে পারে পছন্দ, দেন এটা পছন্দ হইতে পারে যে নাটোরের কাঁচাগোল্লা, প্যারা পছন্দ হইতে পারে পাবনার, তারপরে হচ্ছে আরও অন্য জায়গার রসমালাই, বা এরকম অনেক রকম। আমরা যদি গবেষণা করতে চাই আমরা দুইটা কাজ করতে পারি, বাংলাদেশের এই 20 কোটি মানুষের কাছে যে বলা যে তোমার কোন মিষ্টি পছন্দ, ওইটা ছাড়া আরেকটা উপায় আছে। 20 কোটি মানুষ থেকে আমরা 2000 মানুষ আলাদা করলাম, এই যে 20 কোটি 20 crore, হ্যাঁ, 20 crore পিপল, 20 কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয়, এখন আপনি কি করবেন একটু ভাবেন তো। এখন ভাবতে হবে না, ক্লাস শেষ হলে একটু ভাববেন। এরকম আকাশ কুসুম চিন্তা করলে আমাদের ব্রেন মাঝে মাঝে ফ্রেশ হয়। 20 কোটি টাকা পাইলে আপনি কি করবেন, আর 2000 টাকা পাইলে কি করবেন, ঠিক আছে? এই দুটা ভাববেন যে এখন যদি হুট করে আপনাকে 2000 টাকা দেয় আপনি কি করবেন, আর এখন যদি 20 কোটি টাকা দেয় আপনি কি করবেন। তো 20 কোটি টাকা পাইলে প্রথমে আমি চাকরিটা ছাড়িয়ে দিতাম, হ্যাঁ, এটা আমার প্রথম কাজ হইতো। তো আপনাদের কি কাজ হবে সেটা আপনাদের বিষয়, ভাববেন একটু নিজেরা। তো যাই হোক, পপুলেশন এটা হচ্ছে টোটাল, এখান থেকে আমরা স্যাম্পল বা নমুনা করে নিলাম, এটাকে বলা হয় স্যাম্পলিং। এই যে কাজটা করলাম, সমস্যা হচ্ছে কি যে ওই 2000 লোকের কাছে যখন শুনবো
ওরা হচ্ছে বায়াসড হয়ে যেতে পারে, যে ওদের হয়তো একটা বেশি অংশেরই পছন্দ মিষ্টিই পছন্দ না, তাই না? এরকম হলো যে ওই 20,000 জন 2,000 জনের ভিতরে 1,000 জনই বলে যে আমি টক খাই, আমি ঝাল খাই, মিষ্টি খাই না, কোনো কারণে যদি হয়, তাহলে আমরা এটা বলতে পারবো তখন হাফ অফ দ্য পিপল অফ বাংলাদেশ ডু নট লাইক সুইটস, যেটা কিনা একটা ভুল প্রেডিকশন। বাংলাদেশের নর্মালি মানুষগুলা অনেক মানুষেরই ভুঁড়ি আছে আমি সহ, এবং তারা মিষ্টি পছন্দ করে। এটা কোনোভাবেই কি সত্য যে অর্ধেক মানুষ মিষ্টি পছন্দ করে না? এই যে ভুল স্যাম্পল সিলেক্টের কারণে এই যে আমাদের সিদ্ধান্ত নেওয়া যে উল্টাপাল্টা হয়, সেটাইকে বলা হচ্ছে স্যাম্পলিং এরর। হ্যাঁ, আর আরেকটা বিষয় এখন যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট বিষয়, স্যাম্পল থেকে এই যে পপুলেশনের স্যাম্পলের ইনফরমেশন থেকে পপুলেশনের ইনফরমেশন, এটাকে কি বলা হয়? স্যাম্পলের ইনফরমেশন থেকে পপুলেশনের ইনফরমেশনটাকে আমরা জানতে চাওয়া, এটাকে বলা হয় ইনফারেন্স। হ্যাঁ, ইটস নট প্রেডিকশন। প্রেডিকশন কখন হয়? টাইম সিরিজ অ্যানালাইসিসে আমরা হচ্ছে ফোরকাস্টিং প্রেডিকশন এটা করি। আর যখন পরীক্ষায় আসবে যে টু নো দ্য ইনফরমেশন অফ পপুলেশন ফ্রম দ্য ইনফরমেশন অফ স্যাম্পল, উই কল ইট ইনফারেন্স। হ্যাঁ, ইনফার করি, মানে এটার থেকে এটা ইনফারেন্স ড্র করি। তো এটা মাথায় রাখতে হবে যে এখানে ইনফারেন্সের কথাটা সেখানে আসবে। আচ্ছা, স্যাম্পলিং মেথড দুই রকম হয়, নন স্যাম্পলিং, সরি, প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে কি যে এটা হচ্ছে আমার যা আসে তাই নেব আমরা। হ্যাঁ, এই যে লটারি করে নিতে পারি। নন প্রবাবিলিটির ইচ্ছা যে ওই ওই লোকটাকে নিব, আমার খালুকে নিব, ও মিষ্টি খায়, আমার অ্যানালাইসিসের সুবিধা। আরেকজনকে নিব, সে আরও বেশি মিষ্টি খায়, আমি অ্যানালাইসিসে প্রমাণ করতে চাচ্ছি মিষ্টি বেশি খায়, তো আমি ওই রকম ইচ্ছা মতো স্যাম্পল নিলাম যাতে আমার রেজাল্ট সুবিধা হয়। আমাদের অনেক স্টাডিজে এটা হয়। ওইটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। কিছু কিছু ক্ষেত্রে নন প্রবাবিলিটি করতে হয়, এটা কেন করতে হয় বলতেছি পরে। তার আগে দেখি প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ভিতর কারা আছে এখানে। প্রথমে যেটা বললাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, কিছুই না, 2 লাখ লোকের ভেতর থেকে 1,000 জনকে লটারি করে নেওয়া, হঠাৎ হঠাৎ করে আসছে ওই লোক ডাকলাম, ওইটাই হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এভরি ইন্ডিভিজুয়াল ইন দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। এখানে সমস্যা আছে যে ওই যে ভুল যদি স্যাম্পলিং হয়, সেটা যে ক্যালকুলেশনটা আবার সহজ হয়, এটা সুবিধা। আবার আরেকটা সমস্যা আছে কি, কমপ্লিট লিস্ট অফ পপুলেশন দরকার হয় তার। হ্যাঁ, হুইচ মে নট অলওয়েজ বি অ্যাভেলেবল। আচ্ছা, এটা কস্টলি আর টাইম কনজিউমিং হইতে পারে কিন্তু এটা, ঠিক আছে। তবে এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এইটাই একদম বেসিক স্যাম্পলিং টেকনিক, বেশি থেকে কম নেওয়া, কোনো শর্ত নাই। হ্যাঁ, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, একটা স্যাম্পল একে ভাগ করে দেওয়া হয়। ধরেন কি যে আমরা কি একটা বিষয় কি সমরূপতা। হ্যাঁ, সমরূপতা এই শব্দটা কয়েকদিন আগে শিখছি। সমরূপতা হচ্ছে হোমোজেনাসের বাংলা। হ্যাঁ, জানতাম না আগে। হোমোজেনাস মানে জানতাম যে একই রকম। তো আমরা টোটাল পপুলেশনকে একই একই গোত্রে ভাগ করে দিলাম। ধরেন যে রাজশাহী অঞ্চলের মানুষ, হ্যাঁ, রাজশাহী অঞ্চল, ঢাকা অঞ্চল, কুমিল্লা অঞ্চল, হ্যাঁ, এরকম 3টা অঞ্চল, বা আরও বিভিন্ন, সিলেট অঞ্চল, হ্যাঁ, খুলনা অঞ্চল, এরকমভাবে ওই অঞ্চল ভাগ করে দিলাম। আমরা কি এটা চিন্তা করতে পারি না যে রাজশাহী অঞ্চলের মানুষগুলো একই টাইপের, ঢাকা অঞ্চলের মানুষগুলো একই টাইপের, ওইদিকে বগুড়া অঞ্চল, সিলেট অঞ্চল, একই টাইপের অংশে অংশে ভাগ করা। একই অংশে ভাগ করা যখন হয় তখন ওটাকে বলা হয় সমরূপতা। এবং প্রত্যেকটা অংশ থেকে যে স্যাম্পলিং করা হবে সেক্ষেত্রে, হ্যাঁ, প্রত্যেকটা অংশ থেকে স্যাম্পলিং করা হবে, ওইটার নামই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, যেখানে কিনা পপুলেশন ডিভাইডেড ইন্টু হোমোজেনাস গ্রুপস। হ্যাঁ, আর স্পেসিফিক কোনো ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে। যে তারপর রিয়েল লাইফ এক্সাম্পল আসলে দেওয়া যায় যে ওই যে এটাই রিয়েল লাইফ এক্সাম্পল। রাজশাহী অঞ্চলের মানুষ নিলাম, ওরা মিষ্টি কেমন খায় আমরা দেখব। কুমিল্লা অঞ্চলের মানুষ নিলাম, মিষ্টি কেমন খায় দেখব। এরকমভাবে এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে। অ্যাডভান্টেজ কি, যে সাবগ্রুপ থেকে যখন আমরা নেই তাহলে ওই যে বায়াসনেসটা কমে আসে, স্যাম্পলিং এররটা কম হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের রিপ্রেজেন্টেশনটা আরও বেটার হচ্ছে। বিভিন্ন অঞ্চলের মানুষ, এই যে কোটা সিস্টেম বিভিন্ন জেলাভিত্তিক আছে কি জন্য, এটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর এটা প্রয়োগ, কিন্তু সেটা বিভিন্ন জায়গার থেকে লোক আনতেছি আমরা। কোটা সিস্টেম কিন্তু অনেকটা, যদিও কোটা স্যাম্পলিং নামে আরেকটা স্যাম্পলিং আছে, ওইটা আসলে এটা না।
আপনাদের কাজ হচ্ছে কোটা স্যাম্পলিং অ্যান্ড স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের ডিফারেন্স বের করা। কি ডিফারেন্স ওটা একটু সার্চ দিয়ে দেখতে পারেন, গুগল, চ্যাট জিপিটি, যেটা ইচ্ছা সার্চ দিয়ে আপনারা খুঁজে বের করবেন কোটা স্যাম্পলিং আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের পার্থক্য। এটা একটু চেক করে দেখবেন। আচ্ছা, ক্লাস্টারের সাথে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের বেসিক কিছু পার্থক্য আছে, ওটা আমরা একটু দেখি। যে ক্লাস্টার স্যাম্পলিং আর একটা স্যাম্পলিং টেকনিক, যেখানে কিনা population is divided into clusters, often naturally occurring groups. এইখানেও আমরা পপুলেশনকে বিভিন্ন সাবগ্রুপে ভাগ করব। হ্যাঁ, বিভিন্ন সাবগ্রুপ। সমস্যা হচ্ছে কি, এই সাবগ্রুপে ধরেন কি যে এই সাবগ্রুপে একই সাথে রাজশাহী, ধরেন যে একটা অংশ আমরা নিলাম রাজশাহী, ঢাকায় আমরা স্টাডি করতেছি, সাপোজ আমরা ঢাকায় স্টাডি করতেছি, এরকম একটা অংশ মানে ঢাকার একটা অংশে অনেকগুলো লোককে আমরা বাছাই করলাম। সেই লোকগুলোর ভিতরে রাজশাহী, বরিশাল, পাবনা, খুলনা এরকম অঞ্চলের মানুষ আছে, প্রত্যেকটা গ্রুপেই সেম। এই যে এই অংশটা, এটা আবার এখানেও আছে, এই মানুষগুলো আবার এখানেও আছে, এই মানুষগুলো এখানেও আছে, ঠিক আছে? তাহলে কি ক্লাস্টারের ভেতরের যে অংশটা, ক্লাস্টারের ভেতরের অংশটা কি হেটারোজেনাস না? মানে ক্লাস্টারের ভেতরে বিভিন্ন টাইপের লোক, কিন্তু ক্লাস্টারের বাইরে সবাই কিন্তু আবার একই টাইপের। এই যে রাজশাহী, খুলনা, পাবনার লোক ক্লাস্টার 1-এ, রাজশাহী, খুলনা, পাবনার লোক ক্লাস্টার 2-তে, ক্লাস্টার 3-তেও তা, ক্লাস্টার 4-এও তা। এটা ক্লাস্টারের ভেতরে কিন্তু আলাদা আলাদা টাইপ, কিন্তু বিভিন্ন ক্লাস্টার কিন্তু আবার সেম। এটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ফয়েরিয়াস স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে কিন্তু এরকম হয়েছিল, এই ক্লাস্টার না হয় এই স্ট্র্যাটাতে, এই স্ট্র্যাটামে রাজশাহী ছিল, এই স্ট্র্যাটামে ছিল বরিশাল, এই স্ট্র্যাটামে পাবনা, এই স্ট্র্যাটামে খুলনা, এরকম ছিল, ঠিক আছে? ওইটাই ছিল হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কি যে হোমোজেনাস গ্রুপ ছিল, আর ক্লাস্টার স্যাম্পলিংয়ে কিন্তু হেটারোজেনাস গ্রুপ। হ্যাঁ, আচ্ছা, তো ক্লাস্টারগুলো আমরা নেই এবং ক্লাস্টার থেকে আবার স্যাম্পল করি, এখান থেকে কিছু নিব, এখান থেকে কিছু নিব, ওইটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। অ্যাডভান্টেজ ওই কস্ট অ্যান্ড এফেক্টিভ হবে, ইজিয়ার টু ইমপ্লিমেন্ট। এটা ইজিয়ার টু ইমপ্লিমেন্ট কেন হবে? কারণ সাবগ্রুপে আমরা যখন ভাগ করব, ওইখানে ন্যাচারাল সাবগ্রুপ মানে কি, বাংলাদেশের টোটাল অংশে তো ওরকমভাবে মানুষগুলো থাকার কথা। কোনো একটা অংশে কি আপনি রাজশাহীর সব লোক পাবেন তা তো না। আপনি এখান থেকে বের হয়ে দেখেন, ঢাকার কোনো একটা শেওড়াপাড়ার কোনো মেট্রো স্টেশনে টিকিট কাটতেছে যে লাইন 100 জনের, ওই 100 জনের ভেতরে সব অঞ্চলের মানুষ আছে, তো ওইটা একটা ক্লাস্টার। ওই 100 জন থেকে যদি আবার 10 জন করে জেলা ভিত্তিক ভাগ করেন, ওইটা স্ট্র্যাটাম। এটাই হচ্ছে পার্থক্য। আর অন্যান্য বিষয় কিন্তু একই, এটা লেস প্রিসাইজ হয়। এসআরএস মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম কিন্তু শুধুমাত্র এই প্রথমটাই, পরেরগুলো কিন্তু র্যান্ডম না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ক্লাস্টার্স যদি হেটারোজেনাস ইন্টারনালি হয়, অর্থাৎ ক্লাস্টারের ভিতরে যদি যে মানুষগুলা ওগুলা যদি আলাদা আলাদা হয়, কোনো একটা ক্লাস্টারে যদি খুলনা, পাবনা থাকে, আর একটা ক্লাস্টারে যদি আবার কুমিল্লা, চট্টগ্রাম থেকে যায়, ওইটা কিন্তু আবার ক্লাস্টারের একটা সমস্যা। ক্লাস্টারগুলো হোমোজেনাস হইতে হবে। আরেকটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং, যে আমরা হচ্ছে এখানে আমরা কি করব, যে স্যাম্পল সিলেক্ট করবে একটা লোক, 1 ঘন্টায় কয়টা গাড়ি যায় সেটা আমরা দেখব। তো প্রথম একটা গাড়ি আমরা সিলেক্ট করলাম যে এই গাড়িটা, অথবা 1 ঘন্টায় কয়টা হলুদ রঙের গাড়ি যায়। তো আমরা 1 ঘন্টায় যে হলুদ রঙের গাড়ি যায়, প্রথম একটা গাড়ি সিলেক্ট করলাম এই পয়েন্টে। তারপরে প্রত্যেক 10 মিনিট পর পর, ঠিক আছে, প্রত্যেক 10 মিনিট পর পর আমরা যদি স্যাম্পল কালেক্ট করি, বা আরেকটু সহজভাবে বলি, যে আমরা একটা ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য পারে কয়জন, ওইটা ধরেন গবেষণা করব। এসআরএসে কি সব স্টুডেন্টদের থেকে আমরা ডাটা নেব, যে বাবা তুমি বেঞ্চ না, এই চক নিয়ে এতে আসো, বোর্ডে আসো, দেখি তুমি পারো কিনা। আরেকজনকে হুট করে লটারি করে বাছাই করে আনলাম, ওইটা হচ্ছে এসআরএস, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিকে কি বলে দিলাম, যে
প্রত্যেকটা বিজোড় বেঞ্চের থেকে আসো, তাহলে সিস্টেম করে দিলাম না, বিজোড় বেঞ্চের থেকে প্রথম বেঞ্চ থেকে আসবে একজন, তৃতীয় বেঞ্চ থেকে আসবে, পঞ্চম বেঞ্চ থেকে আসবে, ওইটাই হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এটার বড় এরর কি, যদি ওরা এমনি বসে যে 1 3 5 সাথে পিথাগোরাস পারে এরকম ছেলেগুলোই বসছে, তাহলে কি আমরা দেখবো না 100% স্টুডেন্টই পিথাগোরাস পারে? আসলে কিন্তু তা না, অন্য জায়গাগুলো এটা পিথাগোরাস পারবে না। তখন ওটা সিস্টেমেটিক স্যাম্পলিং এর সবচেয়ে বড় এরর, যদি ডেটার মধ্যে কোনো প্যাটার্ন থাকে। ঠিক আছে, মিষ্টি পছন্দ করে না এরকম যদি আমরা গবেষণা করতে চাই, তারপরে যদি উত্তরবঙ্গের মানুষ একসাথে থাকে ওইগুলাকে প্রেডিক্ট করি, তখন কি যে সবাই মিষ্টি পছন্দ করে এরকম একটা অবস্থা আসবে। সবাই যে করে তা কিন্তু না। এটাই হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং এর একটা সমস্যা। রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, কিন্তু এই যে সমস্যা মেনটা কি, যে ক্যান ইন্ট্রোডিউস বায়াস ইফ দেয়ার ইজ এ হিডেন প্যাটার্ন। এই যে প্যাটার্নের কথাই বললাম এখানে, এই যে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এর চেয়ে আরও অনেক সুন্দর ছবিও আছে, তবে মোটামুটি একটা ছবি আমরা যদি দেখি যে সিম্পল র্যান্ডম কিছুই না, জাস্ট এরকম একটা ডেটা আছে, সেখান থেকে আমরা কয়েকজনকে সিলেক্ট করছি, জাস্ট ওই যে একটা 2 8 5 10 এই যে সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু কোনো রকম প্যাটার্ন বা কোনো রকম ক্লাস্টার কিচ্ছু নাই, জাস্ট ইচ্ছা মতো। সিস্টেম্যাটিক স্যাম্পলিংয়ে কি হয়, এই যে এই মানুষটাকে করলাম প্রথম, তারপরে 3 যোগ করে করে সিলেক্ট করলাম, 2 এর পরে +3, 2 এর পরে +3, তারপরে 5 এর পরে +3, 8 এর পরে +3, এই যে একটা প্যাটার্ন ফলো করতেছে ওইটাই সিস্টেমেটিক স্যাম্পলিং। হ্যাঁ, আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি, এই যে স্ট্র্যাটামে ভাগ করা, এবং স্ট্র্যাটার ভিতরে কিন্তু এই যে স্ট্যাটার ভিতরে আমরা কি দেখি, ক্লাস্টার আর স্ট্যাটা, এই দুটা পার্থক্যটা এখান থেকে বুঝতে পারবেন। একটা ক্লাস্টার যখন হয়, সেই ক্লাস্টারের ভিতরে কিন্তু বিভিন্ন রকম লোক থাকে, আর একটা স্ট্যাটামের ভিতরে কিন্তু একই রকম লোক থাকে। তাহলে এই যে দেখেন যে এটা স্ট্যাটা ভ্যারিয়াস, এটা একটা ক্লাস্টার, ক্লাস্টারের মধ্যে দেখেন কি বিভিন্ন রকম লোক, ওই লোকগুলাই কিন্তু আরেকটা ক্লাস্টারে আবার থাকবে, ওই রকমভাবে আরেকটা ক্লাস্টারে থাকবে, ক্লাস্টার ওয়াইজ লোকগুলো একই, কিন্তু একই ক্লাস্টারের ভিতরে আবার লোকগুলো আলাদা। ওইদিকে স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে কি, স্ট্র্যাটার ভিতরে লোকগুলো একই, বিভিন্ন স্ট্র্যাটার লোকগুলো আবার আলাদা, মানে এটার সাথে এটা মিলতেছে না, এটার সাথে এটা আলাদা, এটার সাথে এটা আলাদা, কিন্তু ভিতরে আবার তারা এক, বাইরে আলাদা ভেতরে এক, সেটা স্ট্র্যাটাম, ভেতরে আলাদা বাইরে এক, সেটা ক্লাস্টার। এইটা মনে রাখলেই হবে। আমরা কিছু কনসেপচুয়াল অ্যানালাইসিস এখানে দেখছি, পপুলেশন স্যাম্পলের পার্থক্য, এটা আমরা শেষ করে আসছি। সেন্সাস সার্ভে, স্যাম্পল সার্ভে, এগুলো আমরা দেখে আসছি যে সেন্সাসের থেকে স্যাম্পল করলে আমাদের কি হয়, এক্সপেন্ডিচারটা কমে। প্যারামিটার স্ট্যাটিস্টিক, আমরা যখন একটা পপুলেশনের কোনো মিন বের করবো ওইটা হচ্ছে প্যারামিটার, আর স্যাম্পলের যখন আমরা মিন বের করবো ওইটা স্ট্যাটিস্টিক, অর্থাৎ স্যাম্পলের ক্যারেক্টারিস্টিককে বলা স্ট্যাটিস্টিক, ওইটা দিয়ে আমরা ইনফারেন্স ড্র করি কার উপরে, পপুলেশনের প্যারামিটারের উপরে ইনফারেন্স ড্র করি, যে স্যাম্পল মিন যেটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক, আর পপুলেশন মিন যখন হবে সেটা হচ্ছে প্যারামিটার। স্যাম্পলিং এরর আর নন স্যাম্পলিং এরর। স্যাম্পলিং এররটা কখন হয়, যখন আমরা স্যাম্পল যদি ভুল করি, মানে এসআরএস এর জায়গা যদি ক্লাস্টার নিয়ে নেই, ওইটা স্যাম্পলিং এরর। আর নন স্যাম্পলিং এরর কি, যে ডাটা এন্ট্রি মিস্টেক করা হয়েছে, অল্প টাকা দিয়ে ডাটা অ্যানালাইসিস করায় বাংলাদেশে, হয়তো ফর এক্সাম্পল, মানে এটা রাফলি একদিনে হয়তো 2000 টাকা তাকে দেবে, সে জায়গায় একদিনে দিচ্ছে 200 টাকা, এরকম যদি হয় তাহলে তো উল্টাপাল্টা ইনপুট করবে, তো ওইটা কিন্তু হচ্ছে একটা নন স্যাম্পলিং এরর। রেসপন্স বায়াস, মানে স্যাম্পল আমরা সিলেক্ট করলাম, রেসপন্স করে না, কোশ্চেনিয়ার ভুল হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, মানে আমরা স্যাম্পল সাইজ কতখানিক নেব সেটা নিয়েও কিন্তু একটা ইকুয়েশন আমাদের আছে। এন হচ্ছে স্যাম্পল সাইজ, এটা হচ্ছে এরর। হ্যাঁ, এটা হচ্ছে সরি, জেড হচ্ছে এরর বোঝায়, সরি জেড না, ই দিয়ে আমাদের এরর, ই ফর এরর। হ্যাঁ, আর জেড সিগমা এগুলো আসলে কি এটা একটু বুঝেন। জেড ভ্যালু হচ্ছে কি একটা কনফিডেন্স ইন্টারভ্যাল, এটার নাম শুনছেন, মানে 95% কনফিডেন্ট, তারপর 99% কনফিডেন্ট, এরকম যে একটা কনফিডেন্স ইন্টারভ্যাল স্ট্যাটিস্টিক্সে আছে, ওইটা হচ্ছে জেড ভ্যালু দিয়ে আমরা ওইটা বের করি।
আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে তত তো স্যাম্পল সাইজ থাকার কথা, এরর যত বেশি হবে তত বেশি আমাদের স্যাম্পল নেওয়া উচিত। কনফিডেন্স, এখানে দেখেন যে এটা কেন উপরে এটা কেন নিচে হলো, একটু জাস্ট ইনটুইশনটা দেখেন যে আমাদের যদি এই কনফিডেন্সটা যদি বেশি হয় অর্থাৎ আমাদের স্যাম্পল বড় নিতে হবে, এই জন্য একটু উপরে হয়েছে। সিগমা মানে কি, পপুলেশনের ভিতরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি, এই জন্য এটাও উপরে নিতে হবে। উপরে নেওয়ার অর্থ কি, এটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল এন। ডাইরেক্টলি প্রপোর্শনাল কখন হয়, যখন আমরা কোনো কিছু বৃদ্ধি হলে এটাও বৃদ্ধি হওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল বলি। আমাদের যদি কনফিডেন্স বেশি থাকে, কখন থাকবে, স্যাম্পল সাইজ একটু বড় হলে কিন্তু কনফিডেন্স বেশি, কারণ আমরা তখন বড় একটা স্যাম্পলের উপর কাজ করতেছি। সিগমা মানে পপুলেশনের যদি ভেরিয়েশন বেশি থাকে তখনও কিন্তু এন বড় নেওয়া উচিত, না হলে অল্প কয়েকটা লোক নিয়ে কিন্তু ইনফারেন্স ড্র করা যাবে না। এখন এরর যদি কম হয় আর এরর যদি বেশি হয়, এর সাথে আমাদের এন এর একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল মার্জিন অফ এরর। এরর আমরা কতখানি রাখবো, যদি আমরা 100% এরর রাখতে চাই তাহলে তো স্যাম্পলই নেওয়ার দরকার নেই, তাই না? আসলে তা না, এটা মজা করলাম, এটা তো হবে না। স্যাম্পল যদি না নেওয়া হয় তাহলে তো স্যাম্পলিংয়ে হবে না। আচ্ছা, মার্জিন অফ এরর, এটা হচ্ছে প্রিসিশন হোয়াট উই ওয়ান্ট। এই তিনটা ভ্যালু একটু মুখস্থ করবেন। 90% জেড, 95%, 99%। এটা প্রশ্নে দেওয়াও থাকতে পারে, বাংলাদেশে আসলে ভরসা নাই, প্রশ্নে দেওয়া নাও থাকতে পারে, এই জন্য মুখস্থ করে রাখা ভালো। 95% কনফিডেন্স, এটা টেবিল থাকে স্ট্যাটিস্টিক্যাল, ওইটা আসলে টেবিল তো আর পরীক্ষায় পাবেন না, এটা মুখস্থ করে রাখা ভালো। সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ধরেন দেওয়া আছে এটা, এররের মান এটা, তাহলে স্যাম্পল সাইজ কত হবে এরকমভাবে আমরা সূত্রে জাস্ট মান বসিয়ে দেবো, শেষ। আচ্ছা, আমাদের বিভিন্ন এমসিকিউ কি কি আসতে পারে এই টাইপের, যে নিচের কোনটা টাইম, সব আলোচনা করা হয়ে গেছে। দেখেন এখন খুব মজা লাগবে যে কম্পোনেন্ট অফ এ টাইম সিরিজ, এরকম টাইপের আসতে পারে। কম্পোনেন্টগুলা, এই যে অ্যারিথমেটিক মিন, এটা কি, এটা তো হচ্ছে আমাদের হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির কম্পোনেন্ট ছিল না অ্যারিথমেটিক মিন, স্ট্যাটিস্টিক্যাল মেজার, টাইম সিরিজের কম্পোনেন্ট না। তারপরে অল গ্রুপ থেকে রিপ্রেজেন্টেশন কে করে, কোন টাইপের স্যাম্পলিং, সেক্ষেত্রে তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কিন্তু এটা নাও করতে পারে। তো এরকম যে বিভিন্ন রকম স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্য লিমিটেশন থেকে কিন্তু এমসিকিউ হবে। সিস্টেমেটিক স্যাম্পলিংয়ে পপুলেশন সাইজ 500, স্যাম্পল সাইজ 50, হোয়াট ইজ কে, মানে কত ইন্টারভেল পর পর আমরা লোক নিব। কে এর একটা সূত্র আছে, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ। সেক্ষেত্রে 10টা ইন্টারভেল নিব, 10টা দূরে দূরে আমরা লোক নিব। তারপরে ধরেন যে এরকম একটা প্রশ্ন হয় যে স্যাম্পলিংয়ের সুবিধা কি সেন্সারের উপরে, সাডেন ফ্লাড এটা কোন কম্পোনেন্ট, দেন মেজারিং ট্রেন্ড ইজ মোস্ট এফেক্টেড, এটা কিন্তু সুন্দর একটা বিষয় যে এক্সট্রিম ভ্যালু দিয়ে কোন মেজারিং ট্রেন্ড বেশি এফেক্টেড, এটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার। বলছিলাম না সরল রেখে একটা প্যাটার্ন ফলো করে। আচ্ছা, 4-year মুভিং এভারেজ, ঠিক আছে, 4-year মুভিং এভারেজ is applied to annual data, how many trend values will be lost from the beginning and end combined, মানে 4-year মুভিং এভারেজ এটা নিয়ে যখন আমরা অঙ্ক করি সেই ক্ষেত্রে বিগিনিং অ্যান্ড কম্বাইন্ডে কত ডাটা লস হয়, ওখানে 3 ইয়ারের ক্ষেত্রে আমরা 2 দেখলাম না, 4 ইয়ারের ক্ষেত্রে সেখানে হচ্ছে 4 লস হয়, মানে শুরুতে আর শেষে 3 হওয়ার কথা, কিন্তু সেন্টারিং এর একটা বিষয় আছে। 4 ইয়ারের ক্ষেত্রে সেন্টারিং একটা এফেক্ট আছে, এই সেন্টারিং এর কারণে 1 লস হয়। আপনারা যদি 4 ইয়ার টাইম সিরিজের ম্যাথ সেক্ষেত্রে দেখেন, আমরা একটা পরীক্ষাতেও এটা দিব, এটা একটু হোমওয়ার্ক, যে 3 ইয়ার দেখাইছি, 4-5 ইয়ার এই দুটা ম্যাথও আপনাদের দেখতে হবে। ইন হুইচ স্যাম্পলিং মেথড, এখন এটা দেখার পর না বুঝলে কমেন্ট করে জানাতে পারেন। এটা হচ্ছে, আর ওখানে ব্যাখ্যা থাকবে কিন্তু 4-5 ইয়ারের ম্যাথ কেমন হবে এটা প্রশ্নে ব্যাখ্যাও দিয়ে দিব, আগের থেকে প্রশ্ন আউট করে দিলাম। আচ্ছা, স্যাম্পলিং মেথড ইজ অনলি দ্য ফার্স্ট সাবজেক্ট র্যান্ডমলি চোজেন অ্যান্ড দ্য রেস্ট সিলেক্টিং ইউজিং এ ফিক্সড ইন্টারভেল, এগুলো তো সবাই জানি, সহজ এগুলা। আচ্ছা, এখানে আমরা জাস্ট ডেমো কয়েকটা এমসিকিউ দেখানো হয়েছে, টোটাল ক্লাসটা যদি মন দিয়ে শোনেন মিনিমাম 50টার মতো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু সেখান থেকে পাওয়া যায়। আর
দুইটা বইয়ের কথা কিন্তু লিখছি, ক্লাসের কোন জায়গায় ওই বইটার কথা বলছি এটা ক্লাস পুরোটা শুনলে তারা সবাই জানেন। ওই দুইটা বই থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আর আর এই ক্লাসটা এখানেই শেষ। আশা করি কিছুটা উপকার হবে আপনাদের। আর সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প একটা কথা আছে, তো নিজেদেরই আরও অনেক কিছু পড়তে হবে। আমি যতই ভালো ক্লাস নেই, আপনারা যদি পড়াশোনা না করেন তাহলে কিছু হবে না। শুভকামনা থাকলো, ভালো থাকবেন।